গুনের বাবা হলেন একজন হান্টার, যে গুনের জন্মের পরে তাকে ছেড়ে চলে যায়। আর এখন গুন নিজেও হান্টার এক্সাম দিতে চায়, যেন সে হান্টার হয়ে জানতে পারে কেন তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু হান্টার হওয়া এতটা সহজ না যতটা সে ভেবেছিল। এক্সামে প্রতি বছর অনেকজনের মৃত্যু হয়। তো এখন গল্পের শুরুতে আমরা গুনকে দেখি যে এক সপ্তাহ ধরে মাস্টার অব দ্য সমি নামের এক ভয়ঙ্কর প্রাণীকে ধরার চেষ্টা করছে। তার খালা শর্ত দিয়েছে সে তখনই বোনকে হান্টার পরীক্ষায় অংশ নিতে দিবে যদি সে ওই মাছটাকে ধরতে পারে। এটা এমন এক মাছ যাকে 5 জন শক্তপোক্ত লোকও ধরতে পারেনি, কিন্তু গুণ সফলভাবে সেই মাছটাকে ধরে ফেলে। আর সবাই বলে তার বাবার পরে গুণই একমাত্র যে এই মাছটাকে ধরতে পেরেছে। এটা শুনে মিতু তার খালা দুঃখ পায়, কিন্তু এখন আর তার কিছু করার নেই। তার দাদি বলেন গুণ একেবারে তার বাবার মতো, কারণ জিনু মাত্র 12 বছর বয়সে সেই প্রাণীটিকে ধরেছিল। মিতু গুণকে জিজ্ঞেস করে সে কি নিশ্চিত যে সে হান্টার হতে চায়। গুণ বলে সে হান্টার হতে চায় কারণ সে জানতে চায় কি এমন কাজ একজন হান্টার করে যার জন্য একজন বাবা নিজের ছেলেকে ফেলে রেখে চলে যেতে পারে। এরপর গুণ হান্টার হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং জাহাজে উঠে চিৎকার করে বলে সে বিশ্বের সেরা হান্টার হবে। কিন্তু আশেপাশে থাকা অন্য যাত্রীরা যারা হান্টার পরীক্ষা দিতে যাচ্ছে তাকে নিয়ে হাসাহাসি করে, কারণ প্রতি বছর হাজার হাজার লোক পরীক্ষায় অংশ নেয় কিন্তু মাত্র হাতে গোনা কয়েকজনে পাশ করতে পারে। এরপর গুণ জাহাজে ক্যাপ্টেনকে বলে একটা ঝড় আসছে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো। গুণ বলে পাখিরা তাকে জানিয়েছে। এরপর গুণ ছাদে উঠে যে পরিস্থিতি দেখে তাকে দেখে ক্যাপ্টেন তার বাবাকে মনে করে। ঝড় আসার সময় অধিকাংশ যাত্রীর অবস্থা প্রায় খারাপ হয়ে যায়, শুধু গুণ, কোরাবিক আর লিউরিও ছাড়া। ক্যাপ্টেন তাদের ডেকে জিজ্ঞেস করে কেন তারা হান্টার হতে চায়। গুণ সরাসরি বলে সে জানতে চায় কেন তার বাবা তাকে ফেলে হান্টার হতে গিয়েছিল। কিন্তু কোরাবিক এবং লিউরিও প্রথমে কিছু না বললে পরে তারা নিজের কারণ জানায়। লিউরিও বলে তার লক্ষ্য টাকা রোজগার করা, কারণ তার মতে দুনিয়ার টাকার চেয়ে জরুরি কিছু নেই ছাড়া স্বাস্থ্য। আর কোরাবিকে জানায় সে তার গোত্রের একমাত্র জীবিত সদস্য, আর তার গোত্রকে শেষ করে দিয়েছিল ফ্যান্টম ট্রুপ নামের একটি সংগঠন। সে হান্টার হতে চায় শুধু তাদেরকে ধ্বংস করার জন্য। ক্যাপ্টেন কোরাবিকাকে সতর্ক করে যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ এখনো পর্যন্ত কেউ ফ্যান্টম ট্রুপের কিছুই করতে পারেনি। লিউরিও বলে সে চাইলে সরাসরি গিয়েও মারতে পারে, হান্টার হওয়ার দরকার কি। কোরাবিকা তখন রেগে গিয়ে বলে আর ওই গাদার বাচ্চা, হান্টার না হলে সে জায়গায় পৌঁছানো সম্ভব না। হঠাৎ ঝড় আরো বেড়ে যায়। ক্যাপ্টেন শিপকে সামলাতে যায় আর গুণ ক্রু মেম্বারদের সাহায্য করছিল। ওদিকে লিও আর কোরাবিকার ঝগড়া হতে হতে লড়াই পর্যন্ত চলে যায়। দুইজন নিজেদের হাতিয়ার বের করে নেয়। তারা হামলা করার আগে ঝড় আরো বেড়ে যায় এবং এক ক্রু মেম্বার জাহাজ থেকে ছিটকে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে গুণ, কোরাবিকা আর লিউরিও একসাথে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে রক্ষা করে। এরপর কোরাবিকা আর লিউরিও একে অপরের কাছে ক্ষমা চায়। এটা দেখে ক্যাপ্টেন হেসে ওঠে এবং বলে তোমরা পরীক্ষার পরবর্তী ধাপে পৌঁছে গেছো। এরপর সে তাদের সবচেয়ে কাছের হান্টার পরীক্ষার বন্দর পর্যন্ত পৌঁছে দেয়। নুন তাকে ধন্যবাদ জানায় এবং ক্যাপ্টেন একটি পাহাড়ের দিকে ইশারা করে বলে ওটা হলো শর্টকাট, ওদিকে গেলে তোমরা দ্রুত পৌঁছে যাবে। কিন্তু কেউ একজন তাদের কথোপকথন লুকিয়ে শুনছিল। গুণ চলে যাওয়ার পর ক্যাপ্টেন তার বাবা জিনকে মনে করে এবং বলে তোমার ছেলে একেবারে তোমার মতই। এরপর গুণ শর্টকাটের কথা কোরাপিকা আর লিওকে জানায়, কিন্তু লিও বলে ওই পাহাড় তো এক্সামের উল্টো দিকে। তবে কোরাপিকার সন্দেহ করে এটি হয়তো আর এক ধরনের পরীক্ষা। তাই গুণ আর কোরাপিকার শর্টকাটে চলে যায় আর লিওরেও বাসে ওঠার জন্য যায়। কিন্তু ঠিক তখনই সে কিছু লোকের কথা শুনে জানতে পারে সবগুলো বাস আসলে একটা ফাঁদ, কারণ এগুলো পরীক্ষা স্থানে যাচ্ছেই না। কারণ সেও গুণ আর কোরাপিকার সঙ্গে যাওয়া শুরু করে। কিছুক্ষণ পরে তারা একটি নির্জন জায়গায় পৌঁছায়। লিও বলে এখানে তো একটা মানুষও নেই। তখন গুণ বলেন না, আমরা অনেক লোকের মাঝে আছি। ঠিক তখন একটি দরজা খুলে যায় এবং হঠাৎ করে অনেক মানুষ তাদের সামনে এসে দাঁড়ায়। তখন এক গরিব চিৎকার করে বলে এখন থেকে তোমাদের মস্তিষ্কের পরীক্ষা হবে। সে জানায় যদি তারা সামনে এগোতে চায় তাহলে তাদের একটি কুইজ পাস করতে হবে। তখন সেই আগের লোকটি আসে যে ক্যাপ্টেনের কথোপকথন শুনছিল এবং সামনে গিয়ে সে বলে সে প্রথমে পরীক্ষা দিতে চায়। বুড়ি তাকে জিজ্ঞেস করে কিছু অপরাধে তোমার মা এবং প্রেমিকাকে অপহরণ করেছে, তুমি কাকে বাঁচাবে? সেই লোক উত্তর দেয় আমার মাকে, কারণ মাকে কেউ প্রতিস্থাপন করতে পারে না। প্রেমিকা তো অনেক আসবে। এই উত্তর শুনে বুড়ি তাকে পাশ করিয়ে দেয়। এটা দেখে লিওরিও রেগে যায় এবং বলে এই প্রশ্নের তো কোনো সঠিক উত্তরই নেই, তুমি শুধু নিজের ইচ্ছা মতো মানুষদের এগোতে দিচ্ছ। বুড়ি এরপর গুণ, কোরাপিকা ও লিওকে একই ধরনের প্রশ্ন করে। 5 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়। সময় শেষ হতে লিও বুড়ির দিকে হামলা করতে যায়, কিন্তু কোরাপিকা তাকে থামিয়ে দেয়। কোরাপিকা ব্যাখ্যা করে যে তারা সবাই পাশ করেছে, এর কোনো সঠিক উত্তর নেই, তাদের শুধু 5 সেকেন্ড চুপ থাকতে হতো। এরপর বুড়ি একটা রাস্তা দেখিয়ে দেয় এবং বলে এই রাস্তা ধরে 2 ঘন্টা হাঁটলে একটা বড় গাছ পাবে, সেখানকার এক দম্পতি তোমাদের পরবর্তী পথ দেখাবে। 2 ঘন্টা হাঁটার পর তারা সেই গাছের কাছে পৌঁছায়। তারা একটি ঘর দেখতে পায় এবং ভেতরে ঢুকে দেখে একটি মেয়ে এক দানবের হাতে বন্দী এবং একটি ছেলে মাটিতে আহত অবস্থায় পড়ে আছে। সেই দানবের নাম ছিল কিরিকো। সে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। গুণ ও কোরাপিকা তার পিছনে দৌড়ায় এবং লিও আহত ছেলেটির যত্ন নেয়। গুণ তার ফিশিং রড দিয়ে কিরিকোর উপর আক্রমণ করে এবং কোরাপিকা মেয়েটিকে ধরে ফেলে। গুণ তার পিছনে দৌড়ায় এবং মেয়েটি তার স্বামীর কথা জানতে যায়। কোরাপিকা মেয়েটির হাতে থাকা ট্যাটু দেখে সন্দেহ করে। লিও এসে জানায় সে ছেলেটি চিকিৎসা করেছে। হঠাৎ কোরাপিকা লিওর উপরে আক্রমণ করে। আসলে সে
আরেকটি কিরুপি ছিল। সে কুরাপিকাকে জিজ্ঞেস করে সে তার বিষয় কিভাবে জানতে পারলো। কুরাপিকা বলে যদি সে লিউরো হতো তাহলে সে মারতই, কারণ একজন আহত মানুষকে কিভাবে ফেলে রেখে আসতে পারে। কিরুকো সেখান থেকে চলে যায়। কুরাপিকা ওই মেয়েকে জিজ্ঞেস করে তুমি আসলে কে। ওদিকে গুণের নজর থেকে কিরুকো অদৃশ্য হয়ে যায়, আর তখন হঠাৎ করে সে সামনে চলে আসে। তারপর কিরুকো গুণের উপর হামলা করতে যায়, কিন্তু গুণ তাকে জিজ্ঞেস করে যাকে আমি মেরেছিলাম সে কোথায় গেছে। এটা শুনে দানবটা অবাক হয়ে যায়, আর সে গুণকে জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝলে যে আমরা দুইজন। গুণ উত্তর দেয় তোমার আর তার চেহারাটা একটু আলাদা। এই কথা শুনে কিরুকো হেসে ওঠে এবং তার সঙ্গীকে ডাকে। তারা বলে বহু বছর পর কেউ বুঝতে পেরেছে যে তারা দুইজন, আর এই দুই ছেলে মেয়ে হলো দানবদের আউটস্প্রিং, আর তারা স্বামী স্ত্রী নয় বরং ভাই বোন। তাদের তিনজনের দক্ষতা দেখে হান্টার পরীক্ষার পরবর্তী ধাপে উত্তীর্ণ ঘোষণা করে। এরপর কিরিকো তাদের তিনজনকে উড়িয়ে পরে টেস্টে নিয়ে যায়। তারা তিনজন জ্যামেন শহরে পৌঁছায়। গুণ এমন দোকান আগে কখনো দেখেনি, সে খুব খুশি হয়। হঠাৎ তারা তাদের সামনে একটি বড় বিল্ডিং দেখে, আর গাইড বলে এটাই পরীক্ষার জায়গা। তারা তিনজন সেই বড় বিল্ডিং দেখতেই ছিল, কিন্তু তারপর সে একটি ছোট বিল্ডিং এর দিকে ইশারা করে এবং বলে আসলে ওটাই জায়গাটা। লিউরো বলে এত ছোট একটা বিল্ডিং। গাইড তখন বলে এটাই তো রহস্য, যাতে কেউ ভাবতেই না পারে হান্টার পরীক্ষা এখানেই হয়। ভিতরে গিয়ে তারা এক শেফের মুখোমুখি হয়। সে গোপন কোড জিজ্ঞেস করে এবং সঠিক উত্তর দেওয়ার পর শেফ তাদের রাস্তা বলে দেয়। গাইড তাদের তিনজনকে একটা ছোট রুমে অপেক্ষা করতে বলে। গুণ ভেবেছিল তারা খুব মজার মজার খাবার পাবে, তখন কুরাপিকে বলে এখানে কোনো খাবার দাবার আসবে না। গাইড তখন বলে 10,000 প্রার্থী থেকে মাত্র কয়েকজন এখানে পৌঁছায়, তাই তোমরা খুব ভাগ্যবান। এরপর সে চলে যায় এবং এলিভেটর নিচে নেমে যায়। আসলে ওটা ছিল একটা লিফট। তারপর তারা তিনজন হান্টার কেন হতে চায় সেটা নিয়ে তর্ক করতে থাকে। লিউরো গুণকে জিজ্ঞেস করে সে কি টাকার জন্য হান্টার হতে চায় নাকি অ্যাডভেঞ্চারের জন্য, কিন্তু গুণ কোনো জবাব দেয় না। ঠিক সেই সময় এলিভেটরের দরজা খুলে যায়, তাদের সামনে অসংখ্য প্রার্থী দাঁড়িয়ে থাকে। সেখানে তাদের তিনজনকে নিজস্ব নাম্বার প্লেট দেওয়া হয়। এরপর তাদের দেখা হয় এক মোটা লোকের সঙ্গে। সে তার নাম টম্পা জানে। সে বন্ধুত্বের ভান করে গুণদের সঙ্গে গল্প শুরু করে এবং হান্টারদের নিয়ে বিভিন্ন তথ্য দেয়, যেমন স্যাট্রোসুমিন, মর্গান ব্রাদার্স, বোহরের টাডা, হান্সম্যান ইত্যাদি। তখন তার একটি ভয়ানক চিৎকার শুনে দেখে যে এক লোকের হাত গায়েব হয়ে গেছে, যেটা নাকি হিসুকো নামে জাদুকর করেছে, কারণ সে শুধু একটু ধাক্কা মেরেছিল। টম্পা হিসুকের বিষয়ে বলে যে আগের বার সে হান্টার হয়ে যাচ্ছিল, কিন্তু তাকে ফেল করিয়ে দেওয়া হয় কারণ সে একজন পরীক্ষকের প্রাণ নিয়েছিল। কুরাপিকা বলে তাহলে ওকে আবার পরীক্ষার সুযোগ কেন দেওয়া হলো। টম্পা তখন বলে হান্টার অ্যাসোসিয়েশন কেবল শক্তির মূল্যায়ন করে, নৈতিকতা তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। বিচার করার জন্য নির্দিষ্ট পর্যবেক্ষণের প্রয়োজন হয় যারা তখন উপস্থিত ছিল না। এরপর টম্পা তাদের ড্রিঙ্ক অফার করে, কিন্তু আশেপাশে কিছু লোক বলে টম্পা তো শুধু ভালো মানুষের অভিনয় করছে। টম্পা মনে মনে শয়তানি হাসি দেয়, কারণ যেই মাত্র তারা ড্রিঙ্ক পান করবে তাদের পেট খারাপ হয়ে যাবে। আসলে সেই ড্রিঙ্কে এমন কিছু ছিল যা পেট খারাপ করায়। গুণ যে মাত্র সেটা খায় সঙ্গে সঙ্গে বমি করে ফেলে, কারণ এর স্বাদ ছিল অদ্ভুত। এটা দেখে লিউরো ও কুরাপিকাও ড্রিঙ্ক ফেলে দেয়। টম্পা এরপর তাদের কাছে ক্ষমা চায় স্বাদের জন্য। ঠিক তখন এক সাদা চুলের ছেলে যার নাম কিলুয়া সে টম্পাকে ডাকতে থাকে। সে সামনে এসে বলে এই ড্রিঙ্কটা তো আমার খুব পছন্দ হয়েছে, তোমার কাছে কি আরো আছে। টম্পা হতবাক হয়ে যায় যে কিলুয়া অসুস্থ হয়নি, কিন্তু সে আর কিছু না ভেবে তাকে আরেকটা ড্রিঙ্ক দিয়ে দেয়। কিলুয়া সেটাও খেয়ে ফেলে এবং বলে আমি এসব জিনিসের ট্রেন। ঠিক তখন একটা দেওয়াল উঠে যায় এবং তাদের স্যাট্রোসের সামনে আসে। সে জানে হান্টার এক্সাম এখন থেকে শুরু হয়েছে। এই এক্সাম খুব বিপজ্জনক, চোট লাগতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি এখনো তোমরা এক্সাম দিতে চাও তাহলে আমার পিছনে আসো। কিন্তু কেউ ফেরত যায় না। এরপর সবাই হোস্টকে ফলো করতে শুরু করে। সে ধীরে ধীরে দৌড়াতে শুরু করে এবং জানে সে তাদের প্রথম এক্সামিনার, আর সেকেন্ড এক্সামিনার কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। হানজো জিজ্ঞেস করে এক্সামের প্রথম ধাপ কখন শুরু হবে। হোস্ট বলে সেটা তো শুরু হয়ে গেছে, আর পাস হওয়ার জন্য তোমাদের সবাইকে আমাকে অনুসরণ করতে হবে। দৌড়াতে দৌড়াতে 2 ঘন্টা কেটে যায়, আর তখন অনেক ক্যান্ডিডেট পিছনে পড়ে যায়। লিউরো ক্লান্ত হয়ে পড়ে এবং ভাবে সে হয়তো এই এক্সাম পাস করতে পারবে না। তখন সে কিলুয়াকে দেখে সেই স্কেটবোর্ডের ইউজ করছিল। এটা দেখে লিও রেগে যায় আর বলে তুমি তো চিটিং করছো। কিলুয়া জিজ্ঞেস করে এটা চিটিং কিভাবে হলো। নিয়ে বলে এই এক্সামে আমাদের স্ট্যামিনা টেস্ট করা হচ্ছে। গুণ তখন বলে একদম না, হোস্ট শুধু আমাদেরকে তাকে ফলো করতে বলেছে। সে এটা কখনো বলেনি যে তাকে দৌড়ে ফলো করতে হবে। কিলো আর গুণ কথা বলার পর বোঝা যায় যে তাদের বয়স সেম। এরপরে কিলো স্কেটবোর্ড থেকে নেমে গুণের সাথে দৌড়াতে থাকে। তখন লিওরো ক্লান্ত হয়ে থেমে যায়। তার মনে হয় সে হয়তো এক্সাম পাস করতে পারবে না। তখন গুণ তার জন্য থেমে যায় এবং সিদ্ধান্ত নেয় সে লিওরো নাইলের সামনে যাবে না। ওখানে কিলো গুণের জন্য দাঁড়িয়ে যায়, তাকে বলে তুমি ওকে ছেড়ে নিজের পরীক্ষায় মন দাও। কিন্তু গুণ একটুও নড়ে না। লিওরো এটা দেখে অনুপ্রাণিত হয় এবং আবার দৌড়াতে শুরু করে। এমনকি সে গুণ আর কিলোকেও ছাড়িয়ে যায়। 80 কিলোমিটার পর তার সিঁড়ি বেয়ে উঠতে থাকে। তখন সাতোশু তার গতি আরো বাড়িয়ে দেয়। এদিকে গুণ আর কিলোয়া বাজিয়ে ধরে যে আগে ফিনিশ লাইনে টপকাবে সে অন্যজনকে ডিনার করাবে। ওখানে লিওরো তার জামা হলে দৌড়াতে শুরু করে, আর সে কুরাপিকাকেও পিছনে ফেলে দেয়। এটা দেখে কুরাপিকা স্মাইল করে, আর সেও তার শার্ট খুলে দৌড়াতে থাকে। সে লিওকে জিজ্ঞেস করে তোমার মোটিভেশন আবার ফিরে এলো কিভাবে। আর তার মনে হয় লিও শুধু টাকার জন্য এসব করছে না। লিওর কোনো জবাব না দেয় কুরাপিকা তাকে বলে তার গোত্রকে ফ্যান্টম প্রুফ মেরে ফিরেছিল।
ছিল, কারণ তাদের সব ব্ল্যাক মার্কেট অনেক দামি, যার কারণে ফ্যান্টম ট্রুথ তার ক্ল্যানের সবাইকে মেরে ফেলেছে। আর এখন শুধু সেই জীবিত বেঁচে আছে, আর সে এখন প্রতিশোধ নিতে চায়। এরপর লিওরিও বলে যদি তার কাছে টাকা থাকতো তাহলে সে তার বন্ধুকে বাঁচাতে পারতো, এই জন্য সে ডাক্তার হতে চায় যেন দরিদ্র বাচ্চাদের ফ্রিতে চিকিৎসা দিতে পারে। কিন্তু ডাক্তার হতে হলে টাকাও দরকার, তাই হান্টার হয়ে টাকা কামাতে চায়। তখন গুনু কিলুয়া তাদের থেকে আগে চলে যায়। কিলুয়া বলে ঠিক আছে বুড়ো, পরে দেখা হবে। এটা শুনে লিও ভোকলায় যায় আর বলে তুই বুড়া কারে কইতেছস, আমিও তোমার মতো টিনেজার। কিলুয়া বলে এসব কতটা বিরক্তকর। গুন তাকে জিজ্ঞেস করে সে হান্টার কেন হতে চায়, কিন্তু কিলুয়া বলে সে হান্টার হতে চায় না, সে এখানে শুধু আসছে এই জন্য কারণ তার মনে হয়েছে এক্সাম চ্যালেঞ্জিং হবে। এরপর কিলুয়া তাকে জিজ্ঞেস করে সে কেন হান্টার হতে চায়। গুন বলে তাকে তার আন্টির মৃত্যু তার বাবার ছবি দেখিয়ে বলেছে যে তিনিও 12 বছর বয়সে হান্টার এক্সাম দিয়েছিলেন, তিনি এক্সাম পাস করতে আইল্যান্ড ছেড়ে চলে গিয়েছেন, আর সে জানতে চায় তার বাবা এমন কেন করেছিলেন। সার্টোসু ফিনিশ লাইনে পৌঁছে পিছনে ঘুরতেই ছিল, আর তখন গুন আর কিলুয়া তাকে পার করে যায়। গুন জিজ্ঞেস করে তাদের মধ্যে কে আগে লাইন পার করেছে। সার্টোসু বলে তোমরা একসাথেই পৌঁছেছো। তারপর দুইজন সিদ্ধান্ত নেয় যে তারা তাদের একে অপরের খাবারের বিল পে করবে। এরপর সার্টোসু তাদেরকে বলে এক্সামের দ্বিতীয় ধাপে যেতে হলে তাদের এক গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। যখন সবাই সেখানে পৌঁছে যায় সার্টোসু তাদেরকে বলে পরে এক্সামে যাওয়ার জন্য তাদেরকে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, কিন্তু এটা অনেক মুশকিল হবে কারণ সেখানে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে। সে সাবধান বলে দিয়ে অনেক প্রাণী মানুষের রূপ নিতে পারে। এটা শুনে তারা সবাই খাবড়ে যায়। ঠিক তখন এক আহত লোক এসে বলে ওই লোকটার কথা বিশ্বাস করো না, একটা রূপ ধারণকারী, সে একটা মৃতদেহ দেখায় যায় সার্টোসুর মতো দেখতে। আর তখন শোকা তাদের দুইজনের উপর আক্রমণ করে, কিন্তু সার্টোসু নিজেকে বাঁচিয়ে ফেলে, কিন্তু ওই লোকটা পারে না। আর এভাবে সে জানতে পেরে যায় যে আসলে এক্সামিনার কি। সার্টোসু বলে সে এটা কমপ্লিমেন্ট ভেবে ছেড়ে দিচ্ছে, কিন্তু সে যদি আবারও তার উপরে হামলা করে তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে। এরপর ওই বিষ্ট সেখান থেকে পালিয়ে যায়। তখন সার্টোসু আবার তাদেরকে বলে যে তাকে তার নজর থেকে যেন না সরায়। এরপর সবাই জঙ্গলের মধ্যে দিয়ে সার্টোসুকে ফলো করতে থাকে, আর ধীরে ধীরে কুয়াশা অনেক বেশি বেড়ে যায়। আর তখন কুরাপিকার লেবু দেখে যে একটা বড় কচ্ছপ মনস্টার একটা মানুষকে খেয়ে ফেলতেছে, আর সেখানে একটা না অনেকগুলো মনস্টার আছে। এবার যখন তারা মাশরুমের পাশ দিয়ে যাচ্ছিল, মাশরুম তখন বিষাক্ত গ্যাস ছাড়ে, যার ফলে অনেকে অজ্ঞান হয়ে পড়ে এবং তাদের দেহে মাশরুম জন্মাতে শুরু করে। এরপর প্রজাপতি আকৃতির কিছু প্রাণী লোকজনকে হিপনোটাইজ করছিল। ওদিকে একটা কাক লোকদের বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যায় এবং কিছু ধারালো পাথরের উপর ফেলে দেয়। সে এমন এক কাক যে মানুষের মতো আওয়াজ করে, ইনস্ট্রাক্টরের কণ্ঠস্বর নকল করছিল। তখন আমরা এক বিশাল ব্যাংকে দেখি যে গুন ও কিলুয়াকে গিলে ফেলে, কিন্তু কিলুয়া তার পেটে টম্পার রিং ঢেলে দেয়, ফলে ব্যাং তাদের বমি করে দেয়। অন্যদিকে আমরা কুরাপিকা ও লিওরোকে কচ্ছপের সাথে লড়াই করতে দেখি। তারা কোনোভাবে তার চোখে আঘাত করে পালায় এবং পৌঁছে যায় সেই জায়গায় যেখানে ভয়ঙ্কর হিসুকা উপস্থিত ছিল, যার আশেপাশে অনেক ক্যান্ডিডেট ঘিরে রেখেছে, কিন্তু হিসুকা শুধু তার তাসের পাতা ঘোরায় আর তাদের সবাইকে একবারে মেরে ফেলে। এটা দেখে তারা দুজন ভয় পেয়ে যায়, আর তারা দুজন তার থেকে বাঁচতে আলাদা আলাদা ডিরেকশনে পালাতে থাকে। কিন্তু লিও বিপজ্জনক রুটের উপর ভিডিওটা দেখে এসেছিল, তাহলে সে এমন করে কিভাবে পালাতে পারে। এই জন্য সে হিসুকার সাথে লড়াই করার জন্য আবার তার দিকে এগিয়ে যায়, কিন্তু সে ভুলে গিয়েছিল যে যুদ্ধ শুধু মোটিভেশনে জেতা যায় না, শক্তি দিয়েও জেতা হয়। হিসুকা তার গলা ধরতেই যাচ্ছিল, ঠিক তখন বোন এসে তার উপরে হামলা করে। এরপর লিউরু আবার তার উপরে হামলা করতে যায়, কিন্তু এবার হিসুকা তাকে মেরে উড়িয়ে দেয়, এত জোরে ভুসি মারে যে সে অচেতন হয়ে যায়। এবার গুণ তার উপরে আবার হামলা করার চেষ্টা করে, কিন্তু তার একটা আঘাতও তার লাগে না। গুণ দূরত্ব বজায় রেখে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ হিসুকা পিছন থেকে এসে তার গলা চেপে ধরে। তখন সে বলে চিন্তা করো না, তোমরা দুজনে পরীক্ষায় পাশ করেছো। ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে, ওদিক থেকে বলা হয় আমরা এসে গেছি, এখন তোমাকে এখানে আসতে হবে। এরপর সে আহত লিওকে কাঁধে তুলে নিয়ে যায়। এরপর আমরা দেখি ক্যান্ডিলে 301কে, যার হাতে সিম ডিভাইস আছে। কুরাপিকা আর বোন একসঙ্গে যাচ্ছিল, আর বোন লিওকে শুকে পথ করছিল। এবার বোন কুরাপিকাকে সব কথা বলে যে তারা দুজনে কিভাবে হিসুকার কাছে হেরে গিয়েছিল, কিন্তু তারপরে হিসুকা তাদের মারেনি। কুরাপিকা জানায় হিসুকা আসলে স্ট্রং মানুষের সঙ্গে লড়াই করতে পছন্দ করে, আর হয়তো সে তোমাকে জীবিত এই জন্য ছেড়েছে কারণ তার মনে হয়েছে তুমি সামনে গিয়ে আরো স্ট্রং হবে। এরপর তারা দুজন এক্সামের জায়গায় পৌঁছে যায়, সেখানে বোন লিওকে খুঁজতে এসেছিল। তখন হিসুকা তাকে ইশারা করে বলে সে গাছের নিচে বসে আছে। এরপরে তারা দুজন যখন তার কাছে যায়, লিরো ভুলে গেছে যে তার সাথে কি হয়েছিল। তখন তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তাকে তার এই বিষয়ে কিছুই বলবে না। এরপর কিলুয়া সেখানে এসে হাজির হয় এবং বলে আমি তো ভেবেছিলাম তোমরা আসতেই পারবে না। তখন গুন বলে যে সে লিওর বন্ধু অনুসরণ করে এসেছে। এরপরে সাতোৎসু সবাইকে বলে তার কাজ এখানে শেষ হয়ে গেছে, তারপর সে সেখান থেকে চলে যায়। ফরেস্ট রিজার্ভের গেট খুলে যায়, আর এক্সামিনার মেঞ্চ আর বোহারা তাদের স্বাগত জানায়। মেঞ্চি জানায় এবার স্পেস স্টেজ
টেস্টে সবাইকে রান্না করতে হবে। কয়েকজন জিজ্ঞেস করলে সে বলে এটা আসলে ফুড হান্টিং রেড ওয়ান সেন্টার। ওখানে সাতস্য দূর থেকে তাদের উপরে নজর রাখছিল আর বলে এখন মাত্র 50 জন বাকি আছে, আমার মনে হয় 10 জনের বেশি কেউ পাস করবে না। বুয়ারা জানে আজ তাদের সবাইকে ডিশ বানাতে হবে আর সব সরঞ্জাম এখানে রাখা আছে, তবে খাবার বানাতে হলে তাদেরকে পিক ধরতে জঙ্গলে যেতে হবে। পরীক্ষা শুরু আর সবাই জঙ্গলে পিক খুঁজতে যায়। লিওরো ভাবে পিক শিকার করা সহজ হবে, কিন্তু সামনে যখন শুকরগুলোকে দেখে তখন বুঝে এগুলো সাধারণ না, ওরা আসলে মাংসাশী। আর তাদেরকে দেখে শুকরগুলো তাদেরকে ধাও করে। তারপর গুণ একটা পিগের মাথায় আঘাত করে তাকে ধরতে সক্ষম হয়। এটা দেখে সবাই জানতে পারে যে তাদের দুর্বল জায়গা মাথা। এরপরে একে একে সবাই শুকর ধরতে থাকে। সবাই শিকার নিয়ে এসে রান্না শুরু করে। এরপরে সবাই রান্না করে পেশ করে, কিন্তু মেঞ্চি একজন কেউ পাস করায় না, এমনকি কারো খাবার খায় না, শুধু ফেল করে দেয়। এদিকে সাতস্য চেয়ারম্যানকে ফোন করে। ওদিক থেকে চেয়ারম্যান বলে মনে হচ্ছে আমাকে নিজেকে সেখানে যেতে হবে। তারা সবাই মেঞ্চিকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কেউ পাস করে নাই কেন। মেঞ্চি বলে যে সবার ফোর্স একদম সেম। তখন একটা মোটা লোক রেগে গিয়ে তার উপরে হামলা করতে যায়। ঠিক তখনই বুহারা তাকে এক ঘুষিতে গেটের বাইরে পাঠিয়ে দেয়। হঠাৎ একটি এয়ারশেপ তাদের উপরে আসার এক বৃদ্ধ লোক সেখান থেকে লাফিয়ে সরাসরি মাটিতে নেমে আসেন। মেঞ্চি তাকে চেয়ারম্যান বলে সম্বোধন করে ডাকতেছে, তার নাম নেটোরো। তিনি মেঞ্চিকে বলেন যে পরীক্ষার একটা পদ্ধতি বের করতে হবে, আর যে পদ্ধতি বেছে নেওয়া হবে মেঞ্চি নিজেকেও তা সম্পূর্ণ করতে হবে। তখন মেঞ্চি বলে যে সে স্পাইডার ইগলের ডিম সংগ্রহে পরীক্ষা নিতে চায়। সে চেয়ারম্যানকে বলে যেন সবাইকে স্প্রেড মাউন্টেনে নিয়ে যায়। এরপর সবাই জাহাজ ওঠে স্প্রেড মাউন্টেনে পৌঁছে যায়। মেঞ্চি সবাইকে বলে যে এই বিশাল ফাটলের ভেতরে স্পাইডার ইগলরা বাস করে। তারপর সে দেখায় কিভাবে দোল খেয়ে তাদের ডিম আনা যায়। সে দড়ি দিয়ে নিচে নেমে ডিম ধরে ফেলে, কিন্তু নিচে করে যেতে থাকে। সবাই ভাবে এবারও শেষ, কিন্তু হঠাৎ জোরো হাওয়া এসে তাকে আবার উপরের দিকে ঠেলে দেয়। এরপর বাকিরাও ছাপিয়ে পড়ে। কেউ কেউ ডিম নিতে পারে, কেউ নিচে পড়ে যায়, কারণ তারা সব গাদা বাতাসের অপেক্ষা করতে ভুলে গেছে। তখন বাকি সবাই স্পাইডারের ছাল ধরে ছুঁড়ে বাতাসের অপেক্ষা করে। এরপরে তারা সঠিক সময়ে ছাপিয়ে পড়ে আর ডিম নেয় এবং বাতাসের সাহায্যে উপরে ফিরে আসে। পরে সবাই ডিম সেদ্ধ করে খায় আর সেটা তাদের ভীষণ সুস্বাদু লাগে। গুণ তার ডিম ওই মোটুকেও খেতে দেয়, এটা তারও পছন্দ হয়। এরপরে 42 ক্যান্ডিডেটই বেঁচে ছিল যারা তৃতীয় ধাপের জন্য কোয়ালিফাই হয়। এরপর সবাই এয়ারশিপে বসে পরবর্তী জায়গায় যায়। তখন নেটোরে সবাইকে বলে যে কাল সকাল 8টার মধ্যে তারা পরীক্ষার জায়গায় পৌঁছে যাবে, ততক্ষণ সবাই বিশ্রাম নিতে পারে। কিন্তু গুণ ও কিলার শিপটা ঘুরতে বের হয়। কোয়াবিকা আর লিওরো ঘুমাতে যাচ্ছিল। টুম্পা এসে সতর্ক করে দিয়ে যায় যে যে কোনো মুহূর্তে তৃতীয় ধাপ শুরু হতে পারে। তারা দুইজন তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর টুম্পা মনে মনে শয়তানের হাসিতে ভাবে যে তারা দুজন রাতভর ঘুমাতে পারবে না, তাহলে কাল পরীক্ষায় তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওখানে তারা দুইজনের টেনশনে বসে বসে ঘুমিয়ে পড়ে। ওদিকে গুণ আর কিলোয়ার শিপে ঘুরে বেড়াচ্ছিল, খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিল। তখন গুণ কিলোয়াকে তার বাবা মায়ের বিষয়ে জিজ্ঞেস করে। কিলোয়া বলে যে তার পুরো পরিবারই অ্যাসাসিয়ান আর তারা চায় কিলোয়া যেন অ্যাসাসিয়ান হয়, কিন্তু সে অ্যাসাসিয়ান হতে চায় না। তাই সে নিজের মায়ের মুখে ছুরি মেরে পালিয়ে আসে। তখন এই নেটোরা তাদের সঙ্গে দেখা করে। সে জিজ্ঞেস করে পরীক্ষাটা কেমন লাগছে। কিলোয়া বলে যেহেতু এখনো কোনো লিখিত পরীক্ষা হয়নি তাই বেশ মজা লাগছে, তার কাছে পরীক্ষা সহজ মনে হচ্ছে। তখন নেটোরো তাদের একটি খেলার প্রস্তাব দেয়। ওখানে পৌঁছে নেটোরো বলে যদি তারা জিততে পারে তবে এখনই হান্টার বানিয়ে দিবে। আর সে খেলার নিয়ম বলে যে পরবর্তী গন্তব্যে পৌঁছানোর আগে যদি তারা তার থেকে বলটা ছিনিয়ে নিতে পারে তবে তারা বিজয়ী। আর এখন তাদের হাতে 9 ঘন্টা সময় আছে। নেটোরো বলে তোমরা যে কোনো আক্রমণ করতে পারো। প্রথমে কিলোয়া যায়। সে তার অ্যাসাসিন টেকনিক ব্যবহার করে আফটার ইমেজ তৈরি করে। নেটোরো এটা দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু কিলোয়া ভাবে সে বুড়ো নিশ্চয়ই দুর্বল। তখন সে স্লাইড করে নেটোরোকে কিক মারে, কিন্তু এর কারণে সে নিজে আঘাত পায় এবং বলে এই বুড়ার পাও তো লোহার মতো, আর যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তখন নেটোরো ভাবতেছিল যদি আমি সাধারণ মানুষ হতাম তবে আমার পা ভেঙে যেত। এরপর গুণের পালা আসা। সে হামলা করার জন্য সোজা সামনে থেকে আসে আর জাম্প করে বল নিতেই যাচ্ছিল, কিন্তু তার মাথা উপরের দেওয়ালে ঠুকে যায়। তখন নেটোরো তাদের দুইজনকে বলে তোমরা একসঙ্গে চেষ্টা করো। এরপরে তারা দুইজন একসাথে হামলা করে, কিন্তু দুইজনে মিলেও কিছু করতে পারে না। গুণ তখন বুদ্ধি খাটিয়ে একদিকে আক্রমণের ভান করে ঠিক সময় জুতা খুলে দেয়। নেটোরো কোনোভাবে এটাও ডজ করে নেয়, কিন্তু কিলোয়া হঠাৎ পিছন থেকে এসে তাকে লাথি মারে। এতে নেটোরের হাত থেকে বলটা পড়ে যায়। তখন নেটোরো ঝাঁপিয়ে বল ধরতেই যাচ্ছিল, তখন গুণ তার একটা জুতা খুলে দেয়, যার কারণে বলটা অনেক দূরে চলে যায়। গুণ আর কিলোয়া প্রায় ধরতেই যাচ্ছিল, কিন্তু নেটোরো ভীষণ দ্রুততায় ঝাঁপিয়ে পড়ে আর বল ধরে ফেলে। এটা দেখে গুণ মুগ্ধ হয়ে যায় আর কিলোয়ার মাথায় রক্ত উঠে যায় আর সে হার মেনে চলে যেতে থাকে। তখন গুণ তাকে থামায় এবং বলে এখনো তো সে নিজের ডান হাত ব্যবহারই করেনি, আর সে গন্তব্যে পৌঁছানোর আগে আমরা তাকে ডান হাত ব্যবহার করেই ছাড়বো। কিলোয়া তাকে শুভকামনা জানিয়ে চলে যায়। যাওয়ার সময় সে দুজনকে মেরেও ফেলে। এদিকে গুণ একটা নেটোরের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে আগে চেয়ে অনেক দ্রুত হয়ে গেছে। এক পর্যায়ে সে এমন হামলা করে যে নেটোরের বাধ্য হয়ে সে নিজের ডান হাত ব্যবহার করে। এটা দেখে গুণ ভীষণ খুশি হয়। এরপর নেটোরো পাইলটকে ফোন করে বলে জাস্ট একটু ধীরে চালাও যেন গুণ একটু বিশ্রাম নিতে পারে। অবশেষে তারা তৃতীয় ধাপের পরীক্ষার জায়গায় পৌঁছে যায়। সেখানে মিস্টার বিন জানায় তৃতীয় ধাপের পরীক্ষা হবে এক বিশাল টাওয়ারে, যেটা পাস করার জন্য তাদেরকে টাওয়ারের বেস পর্যন্ত যেতে হবে, আর এটা করার জন্য তাদেরকে 72 ঘন্টা সময় দেওয়া হবে। তৃতীয় ধাপের এক্সামিনার সব ক্যান্ডিডেটকে ক্যামেরা
ক্যামেরার সাহায্যে দেখতেছে একজন বান্দা যখন নিচে নামতেছিল তখন হঠাৎ উড়ে আসা জানোয়ার তাকে খেয়ে ফেলে। এটা থেকে সবাই বুঝতে পারে সরাসরি নিচে ঝাঁপ দেওয়া যাবে না। তখন কুরাপিকা বলে এখানে মাত্র 23 জন বাকি আছে, এর মানে বাকিরা নিশ্চয় অন্য পথে নেমে গেছে। গুণ হঠাৎ কুরাপিকা আর লিউরোকে ডেকে দেখায় যে সে একটি ভুবন দরজা পেয়েছে। এটা দেখে লিউরো খুশি হয়, কিন্তু গুণ জানায় যে সে এমন আরো 5টা দরজা দেখেছে, তাই অনেকগুলোর ফাঁদও থাকতে পারে। আর গুণ বলে যে সে দেখেছে প্রতিটি দরজা একবারে ব্যবহার করা যাবে। অবশেষে সবাই একটা একটা দরজা দিয়ে ভেতরে যায় এবং একই রুমে পড়ে। সেখানে একটি স্ক্রিনে জ্বলে ওঠে, তাতে লেখা আছে তোমাদের 5 জনকে একসঙ্গে লক্ষ্যে পৌঁছাতে হবে। নিচে 5টি ঘড়ি রাখা ছিল যেগুলোতে ক্রস আর বৃত্ত চিহ্ন দেওয়া ছিল। এটা দেখে কুরাপিকা বলে আমরা এখান থেকে বের হতে পারবো না যতক্ষণ না পঞ্চম ব্যক্তি আসে। হঠাৎ স্পিকারে একজিমার লিপুর আওয়াজ ভেসে আসে এবং সে বিষয়টি নিশ্চিত করে যে যতক্ষণ না পঞ্চম ব্যক্তি আসছে তারা এখান থেকে সামনে যেতে পারবে না। এরপর তারা সবাই অপেক্ষা করতে থাকে। 2 ঘন্টা পরও কেউ আসে না। আর তখন টম্পা উপর থেকে নেমে আসে। এরপর তাদের সামনে একটি বোর্ড আসে যাতে লেখা ছিল যদি দরজা খুলতে চাও তাহলে ও চাপো, আর বন্ধ রাখতে চাইলে এক্স বোতামটি টিপতে হবে। টম্পা ছাড়া সবাই ওতে ক্লিক করে আর সে অজুহাত দেয় যে সে ভুলে ক্লিক করছে। পরে আরেকটা স্ক্রিন আসে, ডানে যেতে চাইলে ও, বামে যেতে চাইলে এক্স চাপতে হবে। আর মেজরিটি ভোটে তারা ডানে যায়। কিছু দূরে গিয়ে তারা একটা ফাইটিং রিং দেখে। ওদিকে অপর পাশে 5 জন কয়েদি দাঁড়িয়ে ছিল। তারা বলে অ্যাপ্লিকেন্টস চলে আসছে, আমাদের হাত করা খুলে দাও। এরপর লিপু তাদেরকে বলে যদি তারা সামনে যেতে চায় তবে এই 5 বন্দির মধ্যে অন্তত 3 জনকে অনপে হারাতে হবে। কয়েদিরা যতক্ষণ প্রার্থীদের আটকে রাখবে তাদের সাথে তত কমবে। যদি তারা 1 ঘন্টার জন্য তাদেরকে থামাতে পারে তাহলে তাদের সাথে 1 বছর কমে যাবে। প্রথম বন্দী ছিল ব্যান্ডোরা, যার সাজা হলো 199 বছরে। কুরাপিকা তার সঙ্গে ফাইট করতে রাজি হয় না। তখন টুম্পা বলে সে প্রথম ফাইট করতে চায় যেন সে সবার বিশ্বাস জিততে পারে। আর যখন লড়াই শুরু হয় সে ইচ্ছাকৃতভাবে হার মানে। এটা থেকে ব্যান্ডোরা খুশি হয়ে যায় কারণ ক্যান্ডিডেটকে হারানোর পর তাদের সাথে 72 বছর কমে যায়। টুম্পা ফিরে আসার পর লিউরো তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো। টুম্পা বলে আমার হান্টার পরীক্ষা পাশ করে কোনো আগ্রহ নেই, আমি শুধু অন্যদের ফেল করতে মজা পাই। এরপর দ্বিতীয় বন্দী সেদোগনের পালা, যার সাজা হলো 149 বছরের। আর তার সাথে ফাইট করতে বোন তার হাত তোলে। সেদোগন বলে শারীরিক লড়াই তোমার জেতার সুযোগ কম, চলো একটা গেম খেলি। খেলার নিয়ম সহজ, 2 জনের কাছে মোমবাতি থাকবে, যারটা আগে নিভে যাবে সে হারবে। এরপর সে সবাইকে একটা ক্যান্ডেল বেছে নিতে বলে আর তাদের সবাইকে ছোট মোমবাতির জন্য ও চাপতে হবে আর বড়টার জন্য এক্স। আর তখন কুরাপিকা বলে এই সিদ্ধান্ত গনের নেওয়া উচিত। তখন গন খুশি খুশি বড় ক্যান্ডেল বেছে নেয় আর সবাই ও প্রেস করে আর গন বড় মোমবাতি পেয়ে যায়। 2 জনে একসঙ্গে তাদের মোমবাতি জ্বালে, কিন্তু হঠাৎ দেখা যায় গনের ক্যান্ডেল অনেক দ্রুত জ্বলছে। আসলে বন্দির কাছে 4টি ক্যান্ডেল ছিল, যেটার মধ্যে সে একটা বড় আর ছোট মোমবাতির ভিতরে গান পাউডার দিয়েছিল। মানে গুণ যদি অন্য কোনো মোমবাতি চয়েসও করতো তাহলে তার হার নিশ্চিত ছিল। কিন্তু গুণ নিজের ক্যান্ডেলটা মাটিতে রাখে আর অনেক দ্রুত সেদোগনের কাছে গিয়ে ফ্লু দিয়ে তার ক্যান্ডেলটা নিভিয়ে ফেলে। এভাবে তাদের স্কোর অন হয়ে যায়। এর পরের ম্যাচের প্রতিপক্ষ ছিল মাজিটানি, যার সাজা ছিল 108 বছরের। তার সঙ্গে লড়াইয়ের জন্য কুরাপিকায় যায়। মাজিটানি তার শরীরে ট্যাটু দেখে বলে সে এখন পর্যন্ত 19 জনকে হত্যা করেছে এবং কুরাপিকাকে মেরে 20 কিল করতে চায়। মাজিটানি ডেথ ম্যাচকে চয়েস করে আর বলে তারা ফাইটে কোনো রকম ওয়েপেনের ইউজ করবে না। তখন কুরাপিকা তার শট ফেলে দেয়। এরপরে মাজিটানি তার উপরে হামলা করে, কিন্তু কুরাপিকা অ্যাটাক ডজ করে নেয়। তার অ্যাটাকে রিং এ গর্ত হয়ে যায়। এরপরে যখন মাজিটানি পিছনে ঘুরে তারা সবাই দেখে যে তার পিঠে ফ্যান্টম ট্রুপের ট্যাটু আঁকা। এটা দেখে কুরাপিকার চোখ লাল হয়ে যায়, আগে কাঁপতে থাকে। সে এক হাতে মাজিকে ধরে বাতাসে তুলেই ফেলে। ভয় পেয়ে মাজি হার মেনে নেয়, তবুও কুরাপিকা তাকে অজ্ঞান করে দেয়। কুরাপিকা বলে এটা আসল ফ্যান্টম ট্রুপ নয়, কারণ তাদের ট্যাটুতে একটা নাম্বার লেখা থাকে আর তারা কাউকে মারার আগে এত কথা বলে না। লিউরো জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? কুরাপিকা তখন বলে সে জানতে এটা একটা নকল, না সমস্যা হলো আসল কিংবা নকল। ফ্যান্টম ট্রুপ দেখলে তার চোখ লাল হয়ে যায়, সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্যদিকে আমরা হিসুকাকে দেখি সে একটা রুমে যায় যেখানে হান্টার পরীক্ষা পুরনো এক্সামিনার টোগারি তার অপেক্ষা ছিল। গত বছর এক্সামে হিসুকা তার মুখে দাগ কেটে দিয়েছিল, তাই টোগারি প্রতিশোধ নিতে চায়। এরপরে টোগারি একসাথে 4টি কোনাইকে কন্ট্রোল করে আর হিসুকার উপরে হামলা করে। হিসুকা সহজে সব হামলা ডজ করছিল, এমনটা সে অনেক সময় ধরে করে। কিন্তু কিছুক্ষণ পর একটুখানি তাকে সামান্য কাট লাগিয়ে দেয়। কিন্তু হিসুকা তখনই তার আক্রমণ ধারা বুঝে ফেলে এবং একসাথে তার 2টি কোনায় ধরে ফেলে। এটা দেখে টোগারি ভয় পায়। হিসুকা বলে তুমি এখনো দুর্বল। তারপর তার মাথা থেকে দেহ আলাদা করে দেয়। এভাবে হিসুকাই প্রথম ক্যান্ডিডেট হয় যে এই পরীক্ষা পাশ করে, যেটা পাশ করতে সময় লেগেছিল 6 ঘন্টা 17 মিনিট। এদিকে গুনার তার সঙ্গীদের হাতে তখনও প্রায় 61 ঘন্টা বাকি ছিল আর মাজিটানি এখনো মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন আরেকজন বন্দী আসে যে জুয়া খেলতে চায়, কিন্তু টাকার বদলে শাস্তির সময় নিয়ে বাজি ধরতে হবে। 2 জন 50-50 হর্সে খেলবে। যদি সে হারে তবে তার সাজা 50 বছর বাড়বে। প্রথম ব্যাটেল 10 ঘন্টা লাগে, যে মাজিটানি এখনো জীবিত আছে। যখন লিও গিয়ে চেক করে সে সত্যি জীবিত ছিল আর জেতার কারণে তার 16 হার্স চলে আসে। এরপর লিও বাজি ধরে যে মাজিটানি অজ্ঞান আছে কিনা, আর এটা জানার জন্য লিও তাকে ওখানে নিচে ফেলতে যায়। কয়েদি বাজি ধরে যে মাজিটানি অজ্ঞান হয়নি। ওখানে মাজিটানি পড়ার ভয়ে উঠে পড়ে আর লিওর আরো 40 ঘন্টা কেটে যায়। তারপর সেই বন্দী যার নাম ল্যারেতা সে তার চাদর সরিয়ে ফেলে। সে বলে এবার বাজি ধর, আমি ছেলে না মেয়ে। লিও তাকে দেখে লোভে পড়ে যায়। লিও তাকে জিজ্ঞেস করে
আমি বুঝবো কিভাবে তুমি ছিলে না মেয়ে। লেয়ারতা বলে সে তাকে স্পর্শ করতে দেবে। এটা শুনে লিওর মনে লাড্ডু ফুটে আর সে 10 ঘন্টা বাজি ধরে যে সে আসলে ছেলে, যেন সে তার বডি টাচ করতে পারে। কিন্তু লেয়ারতা নিজেকে নিয়ে বলে, এতে লিওরো নিজের লালসে হার মেনে ফেলে আর তার আরো 10 ঘন্টা কেটে যায়। এরপর লিওরো তার বাকি 10 ঘন্টা বাজি ধরে দেয় একটি রং পেপার সিজার খেলায়, কিন্তু লেয়ারতা 80 ঘন্টা বাজি ধরে। এটা দেখে লিওরো ভীষণ চাপে পড়ে যায় যে সে এটা ইচ্ছে করে এত বড় বাজি ধরেছে যাতে লিওরো মানসিক ভাবে ভেঙে পড়ে, এবং ঠিক তাই হয়। সে রং পেপার সিজারও হেরে যায়। ফলে তাদের দলকে শাস্তি হিসেবে এক ঘরে 50 ঘন্টা আটকে রাখা হয়। তাদের স্কোর তখন 2-2 সমান ছিল। পরের রাউন্ডে নামতে হলো কিলোয়াকে। তার অপোনেন্টসকে সবাই দানব বলে ডাকতো আর তারা ভেবে নেয় যে কিলোয়া তো আজকে মরেই যাবে। এরপরে ম্যাচ শুরু হতে চলেছিল। যেহেতু মাজিটানি তাকে চিনত না, সে তার কাছে গিয়ে বলে তার মধ্যে ভয়ানক কি আছে। তখন কয়েদি তাকে ধরে তার মুখকে পাখি ঠোঁট বানিয়ে দেয় আর তাকে মেরে দেওয়ালে আসার মেরে অজ্ঞান করে ফেলে। তারপর হাত দিয়ে দেওয়াল ছেড়ে রিং এর দিকে আসছিল। লিও সে বন্দীকে চিনত আর সে কিলোয়াকে বলে যে তোমার হার মেনে নেওয়া উচিত, কারণ সে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় সিরিয়াল কিলার। সে শুধু হাত দিয়ে 146 জনকে হত্যা করেছে। কিন্তু কিলোয়া কিছু না রিং এ চলে যায়। যখনই ম্যাচ শুরু হয় কিলোয়া অনেক দ্রুত গতিতে গিয়ে তার বুকে হাত ঢুকে তার হৃৎপিণ্ড টেনে বের করে আনে আর অনেক সহজে সে জিতে যায়। এটা দেখে গুন ছাড়া সবাই হতভম্ব হয়ে যায়, কারণ গুন তো আগে থেকে জানতো কিলো হলো অ্যাসাসিন পরিবার থেকে। তাদের দল জিতে গেল প্রতারণার কারণে 50 ঘন্টা একটি করে আটকে থাকতে হয়। এরপরে তারা সবাই সেই রুমে সময় কাটায় আর এই সময় অন্য ক্যান্ডিডেটে পরীক্ষা পাশ করে নিচ্ছিল। রাতে সবাই ঘুমানোর চেষ্টা করে, কিন্তু গুন আর কিলো বালের যুদ্ধ শুরু করে, যার কারণে সেখানে কেউ ঘুমোতে পারে না। পরদিন গুন কিলোকে মাছ ধরা শেখাচ্ছিল আর কিলো ইচ্ছে করে হুকলিওর প্যান্টে আটকে দেয় আর টানাটানি শুরু করে। এরপরে তাদের সময় শেষ হয়ে যায়। যখন তারা রুমের বাইরে বের হয় তাদেরকে নানা বাধা অতিক্রম করতে হয় আর তারা ওইসব পার করে তারা এক কক্ষে পৌঁছায়, যেখানে আবার ভোট দিয়ে দরজায় খোলার শর্ত ছিল। আবারও টোম্পে এক্স মুতাম চাপে। এটা দেখে লিওরো খেপে যায়। প্রায় মারামারি শুরু হয়ে যায়। সবাই মিলে তাদের শান্ত করে। এরপর সামনে আসে 2টি দরজা, যার মধ্যে একটি দিয়ে গেলে 14 ঘন্টা সময় লাগবে, কিন্তু তাদের হাতে এত সময় নেই। অন্য দরজা দিয়ে গেলে দ্রুত পৌঁছানো সম্ভব, তবে সেখানে কেবল 3 জন যেতে পারবে আর 2 জনকে শিকলে বাঁধতে হবে। সেখানে নানা অস্ত্র রাখা ছিল, এর মানে তারা চায় যে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে। লিওরো বলে সবাইকে একসাথে থাকতে হবে, কিন্তু টোম্পা হঠাৎ তার উপরে আক্রমণ করে। এরপরে লিও অস্ত্র তুলে নিয়ে তার সাথে লড়াই করতে থাকে। তাদের লড়াইয়ের কারণে আশেপাশের দেওয়াল ভেঙে যেতে থাকে। অবশেষে সময় শেষ হলে দেখা যায় তারা পরীক্ষায় পাশ করে গেছে। আসলে তারা লম্বা রাস্তা বেছে নেয় আর গুনে জেদের কারণে দেওয়াল ভেঙে ছোট রাস্তা ধরে বেরিয়ে যায়। এরপর ঘোষণা করা হয় 25 জন পরীক্ষায় পাশ করেছে, কিন্তু একজন মারা যায়। এখন মাত্র 24 জন বাকি। তখন তাদের সামনে এক্সামিনার লিকো আসে আর সে বলে যে এখন ফাইনাল রাউন্ড শুরু হবে আর এক্সাম জেবেল আইল্যান্ডে হবে। তখন তাদের সামনে একটি বাক্স আনা হয়, যার মধ্যে সবাইকে তাদের নাম্বার বের করতে হবে আর এটাতে তারা জানতে পারবে কে কাকে স্বীকার করবে। এরপরে সবাই একে একে এসে তাদের কার্ড উঠিয়ে নেয়। লিপু বলে যে নাম্বার তাদের কার্ডে আছে তাদেরকে অন্য ক্যান্ডিডেট থেকে সে আইডি ছিনিয়ে নিতে হবে। এমনটা করার জন্য তারা জীবনও নিতে পারে। গুন যে কার্ড তোলে তাতে লেখা ছিল 44, মানে হিসুকার কাছ থেকে আইডি নিতে হবে। এরপরে লিপো তাদেরকে নিয়ম বুঝায় যে তাদের নিজের আইডি থেকে 3 পয়েন্ট পাবে আর তাদের টার্গেটের আইডিও 3 পয়েন্ট। যদি তারা অন্য কোনো টার্গেটের আইডি নেয় তাহলে ওটার জন্য তারা 1 পয়েন্ট পাবে আর পাস করার জন্য 6 পয়েন্টের প্রয়োজন। এই এক্সাম কমপ্লিট করার জন্য সবাইকে 7 দিন সময় দেওয়া হয় আর যেটা পাস করে নিবে সে ফাইনাল ফেজ পর্যন্ত চলে যাবে। এরপর তাদের সবাইকে জাহাজে চড়ে আইল্যান্ডের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে গুন আর কিলো পাশাপাশি বসে অন্যদের টার্গেটকে রিভিল করে দেয়। তার এটা তো জানতে যে 44 হচ্ছে হিসুকার, কিন্তু কিলার 99 এর বিষয়ে কিছুই জানা ছিল না। গুন তখন তার লড়াই নিয়ে উত্তেজিত আর ভীত দুইটাই ছিল, কারণ সে হিসুকার সাথে লড়াই তো করতে চায়, কিন্তু সে জানে হিসুকা অনেক শক্তিশালী। কিলোয়া তাকে বলে শুধু বেঁচে ফিরে আসো। এরপর সবাই জেবেল আইল্যান্ডে পৌঁছে যায়, যেখানে সবাইকে ওই অর্ডারই পাঠানো হচ্ছিল যে অর্ডার তারা আগের পরীক্ষা শেষ করেছিল। তখন সবার আগে হিসুকা যায়। ওখানে যে আগে যাবে তার কাছে তত বেশি সুবিধা, কারণ দেখা যায় অন্যরা কোথায় যাচ্ছে। গুন 22 নম্বরের নামে। সে গাছে উঠে ভাবে কিভাবে হিসুকাকে হারাবে। হঠাৎই গুন কয়েকজন ক্যান্ডিডেটকে দেখে আর পিছনে থাকা ক্যান্ডিডেট তার দিয়ে সামনে থাকা ক্যান্ডিডেটের উপরে হামলা করতেছিল। চির ওই ক্যান্ডিডেটের লাগতেই যাবে, তখন সে ওটা ডজ করে ফেলে, কিন্তু সে শুধু হালকা আহত হয়। সে তার প্রশংসা করতেই যাবে, ঠিক তখন সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তার তীরে আসলে ভেদ জাতীয় কিছু ছিল আর সে তার আইডি কেড়ে নিয়ে চলে যায়। ওরা দেখে গুনের মাথায় বুদ্ধি আসে আর সে নিজে ফিশিং রড দিয়ে প্র্যাকটিস শুরু করে আর ভাবতে থাকে হিসুকা তো এদিকে ওদিকে নড়াচড়া করবে, তাই তার চলন্ত টার্গেটে ধরার অনুশীলন করতে হবে। সে গাছের ফল ঝুলিয়ে সে বারবার অনুশীলন করে, যেটাতে সে সফল তো হয়, কিন্তু সে জানে এতে তেমন কোনো কাজ হবে না। তখনই কেউ তাকে আড়াল থেকে লক্ষ্য করেছিল। তখন গুনের সামনে একটা ব্যাঙ আসে আর যখন গুন তাকে ধরার চেষ্টা করে সে ওটা ডজ করে না। তখন গুন ভাবে যদি সে কোনো পাখিকে ফিশিং রড দিয়ে ধরে রাখতে পারে তবে সে হয়তো হিসুকার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এরপরে সে পাখি ধরার প্র্যাকটিস শুরু করে, কিন্তু সফল হতে পারে না। এভাবে সন্ধ্যা হয়ে যায় আর লিও তার টার্গেট খুঁজতেছিল আর এদিকে কুরাপিকা কোথাও উপরে উঠেছিল। আর যেহেতু রাতে গোড়া সেফ না, তাই সে ওখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আমাদের গুণ রাত পর্যন্ত চেষ্টা করে একটি পাখিও ধরতে পারে না আর সে ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে দেখে এক পাখি মাছ ধরছে। তখনই তার মাথায় আসে যদি হিসুকা অন্য কিছুতে ব্যস্ত থাকে সেই সুযোগে তার আইডি ছিনিয়ে নেওয়া যাবে। এইভাবে সে এক পাখিকে ধরে ফেলে,
যে একটা মাছ ধরতেছিল। প্রচুর প্র্যাকটিসের কারণে গুনের হাতে রক্ত জমে যায়, আর এখন তার মাথায় এটা আসে যে সে হিসুকাকে কিভাবে খুঁজবে। তখন ওই গুণ লক্ষ্য করে কিছু লাল প্রজাপতি আসে আর তার ক্ষতস্থানে বসে পড়ে। গুণ বুঝতে পারে এগুলো রক্ততে অ্যাট্রাক্ট হয়। এদিকে হিসুকার কাছে ওই একই প্রজাপতি ছিল। তখন কেউ তার সাথে ওয়াকি টকি দিয়ে কথা বলছিল। লোকটা জিজ্ঞেস করে সে কি তার টার্গেট পেয়েছে। হিসুকা বলে যে না। অবশেষে আমরা তার ফেস দেখতে পাই যার সাথে হিসুকা কথা বলছিল। এদিকে এক বান্দা স্নাইপার নিয়ে দূর থেকে তার উপরে নিশানা করছিল। এরপরে আমরা গুণকে দেখি। গুণ প্রজাপতির সাহায্যে হিসুকাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ ধরে খোঁজার পর সে অবশেষে হিসুকাকে খুঁজে পায়। গুণ গাছের ঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করে, আর সে সেখানে চুপচাপ বসে হিসুকার প্রথম মুখ করা অপেক্ষা করে। অন্যদিকে লিগড়ুয়া জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসে পড়ে। তখন সে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে আওয়াজ অনুসরণ করে, ঝোপের পিছন থেকে টম্পা সামনে আসে, আর সে বলে তুমি আমার টার্গেট নো, শান্ত হও। আর প্রমাণ দিতে নিজের কার্ডও দেখায়। আর লিগড়ুয়া তার টার্গেট দেখিয়ে দেয়, তার টার্গেট 246। টম্পা বলে যে সে পঞ্জের বিষয়ে জানে, আর কারণ তার পেট খারাপ তাই সে চায় যদি লিগড়ুয়া তাকে ওষুধ দেয় তাহলে সে পঞ্জের বিষয়ে তথ্য দিবে। টম্পা জানে যে পঞ্জ হলো এক ফিমেল অ্যাপ্লিকেন্স যে কেমিক্যাল ব্যবহার করে। সে তার ডায়াগ্রামিকে অনেক তথ্য জানে। টম্পা তাকে বুদ্ধি দেয় যে তাকে ঘনিষ্ঠ লড়াই হারাতে হবে, কারণ দূর থেকে সে ফাঁপ পেতে আক্রমণ করে। এরপর লিগড়ুয়া তাকে ওষুধ দিতে যায়। ঠিক তখনই আরেকজন লিগড়ুয়ার উপরে লাঠি দিয়ে আক্রমণ করে, যেটা লি অনেক কষ্টে ডজ করে, যার কারণে তার কোটের সাথে তার কাজ সহ উড়ে যায়, আর ওই লোকটার পেটমানকে সে নিয়ে যায়। আর তখন টম্পা বলে যে লিওই তার আসল টার্গেট। যে কাজ সে আগে দেখিয়েছিল সেটা আসলে অন্যজনের ছিল। এটা শুনে রাগে লিগড়ুয়া টম্পাকে তাড়া করে। টম্পা পালাতে পালাতে কোরাপিকার দিকে চলে আসে, আর সে তাকে একটা লাথে মারে। সে টম্পাকে ভালো মতো পিটিয়ে দেয়, আর তাকে এক জায়গায় বেঁধে রেখে যায়, আর তার পিছনে লিখে দেয় কোটটাকে খাবার দিও না। এরপর লিগড়ুয়া সেই বানর লোকটার পিছনে ধাও করে নিজের সময় নষ্ট না করার জন্য, আর কোরাপিক ওই মাকে ধরে ফেলে। এরপরে তাদের দুজনকে টম্পার সাথে বেঁধে দেয়, আর তারা তাদের ব্যাজ নিয়ে নেয়। এদিকে কোরাপিকের টার্গেট ছিল টম্পা, ফলে এখন তার কাছে পাস করার মতো পয়েন্ট জমে গেছে, তাই সে লিওর টার্গেট খুঁজতে বের হয়। এবার আমরা কিলোয়াকে দেখি। সে বলে ওঠে আমি জানি শুরু থেকে তুমি আমাকে অনুসরণ করছো, তোমাকে এখন বাইরে চলে আসা উচিত, কিন্তু কেউ বের হয় না, তাই সে সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় আসলে একজন গোপনে তাকে অনুসরণ করছিল। এখন রাত হয়ে গেছে, আর হিসুকা এখনো সেখানেই বসে আছে, আর সে বলে তুমি আর কতক্ষণ লুকিয়ে থাকবে। গুণ ভাবছিল হিসুকা কি আমাকে দেখে ফেলেছে। ঠিক তখন হিসুকা তার দিকে আসতে থাকে। গুণও তার ফিশিং রড নিয়ে তৈরি হয়ে যায়, আর তখন আমরা দেখি যে গুণ ছাড়াও সেখানে আরেক বান্দা লুকিয়েছিল। এর মানে সে তাকে নিয়ে কথা বলছিল। আর লোকটা হিসুকার সামনে এসে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। সে তখন বর্ষা দিয়ে হামলা করে, কিন্তু হিসুকা সহজে ডজ করে যায়। এরপর সে ক্রমাগত আক্রমণ করতেই থাকে, আর হিসুকা সব অ্যাটাক ডজ করতে থাকে। বারবার ব্যর্থ হয়ে লোকটা ক্লান্ত হয়ে তার উপরে একটা ভয়ানক হামলা করে, কিন্তু হিসুকা এটাও ডজ করে বেঁচে যায়। বারবার এত হামলা করার কারণে সে অনেক ক্লান্ত হয়ে যায়। তখন আমরা দেখি যে তার পিঠে বুকের আঘাত লেগেছে। হিসুকা বলে তার মৃত মানুষের সাথে লড়াই করার কোনো ইচ্ছে নেই, আর সে চলে যেতে থাকে। কিন্তু তখন লোকটা আবার হিসুকার উপরে হামলা করতে যায়। ঠিক তখনই তার উপরে কেউ পিন দিয়ে হামলা করে, যেটা শুধু তার ফেসে লাগে। আর এটা সেই লোকটা যার সাথে হিসুকা আগে ওয়াকি টকিতে কথা বলছিল। সে জানে তার কাছে 6টি ব্যাজ হয়ে গেছে, আর তার মধ্যে থেকে সে একটি হিসুকাকে দিয়ে দেয়। আর এইবার সেই লোকটার কাছ থেকে নিয়েছিল যে তাকে দূর থেকে স্নাইপার দিয়ে হামলা করেছিল। এরপর সে মুখে সব পিন বের করে। এরপরে তার পুরো রূপই বদলে যায়। এরপরে সে মাটিতে গর্ত করে আর বিশ্রাম নেওয়ার জন্য ভিতরে চলে যায়। রাতে হিসুকা পাহাড়ের উপরে উঠে দূর থেকে লিরো আর কোরাপিকাকে দেখে এবং তাদের ব্যাজ নিতে সেখান থেকে চলে যায়। গুণও পিছন থেকে তাকে অনুসরণ করে। গুণে তার বন্ধুদের চিন্তা হতে থাকে। তখন সে সিদ্ধান্ত নেয় যদি দরকার হয় তাহলে সে তাদেরকে সাহায্য করবে। হিসুকা তাদের দুজনের সামনে দাঁড়িয়ে যায়, আর তাদের দুজন থেকে ব্যাজ দাবি করে, কারণ 6 পয়েন্ট করতে তার আর মাত্র 2 পয়েন্ট দরকার। কোরাপিকা বলে আমার 6 পয়েন্ট হয়ে গেছে, আর তার কাছে একটা ব্যাজ এক্সট্রা আছে, যদি সে চায় তাহলে একটু অতিরিক্ত ব্যাজ দিতে পারে। কিন্তু যদি তার কোরাপিকা আর লিরোর ব্যাজ চায় তাহলে তার জন্য তাকে লড়াই করতে হবে। ওখানে গুণ লুকিয়ে সবকিছু শুনছিল। হিসুকা তাদের লড়াইয়ের কথা শুনে হাসতে থাকে, আর তাদের প্রথম ডিল অ্যাকসেপ্ট করে নেয়। কোরাপিকা একটি ব্যাজ গাছের খেলেও কিনে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর হিসুকা ভাবে তাদের উন্নতি তো হচ্ছে, কিন্তু এখনো তাদের শেখার অনেক বাকি। এদিকে এখনো গুণের ভিতর ভীষণ দুশ্চিন্তা। সে ভাবে যদি হিসুকা অন্য বান্দার সাথে লড়াই না করে তাহলে সে কি করবে। সে সবকিছু ভাবতেই ছিল। হিসুকা তখন তার কিলিং ইন্টেন্ট অ্যাক্টিভেট করে, যার কারণে আশেপাশে সব পশু পাখি ভয় পালায়, আর গুণও কাঁপতে থাকে। আর এখন তার রক্তক্ষরণের কারণে হিসুকার কাউকে না কাউকে মারতেই হবে। তখন গুণ হিসুকার পিছু পড়ছিল। গুণ একটা গাছের উপরে উঠে পড়ে, আর দেখে যে আরেকজন অ্যাপ্লিকেন্স হিসুকার দিকে এগোচ্ছে। সে আন্দাজ করে তারা কোথায় মিলিত হবে, আর জায়গা চেনার পর সঙ্গে সঙ্গে সেই জায়গায় দৌড়াতে থাকে। এটা তার শেষ সুযোগ, কারণ হিসুকার কাছে 5 পয়েন্ট হয়ে গেছে, আর যখনই সে 1 পয়েন্ট পেয়ে যাবে সে পাস হয়ে যাবে। ওই জায়গায় গিয়ে গুণ নিঃশব্দে লুকিয়ে থাকে। হিসুকা তার প্রেজেন্ট পুরোপুরি হাইড করে নিচ্ছে। গুণ এমনটাই করে, নাহলে হিসুকা তাকে বুঝে নিবে। তখন হিসুকা থেমে যায়, কারণ সে কারোর উপস্থিত টের পায়, আর সে গুণ ছিল। হিসুকা তার দিকে অনেক স্পিডে এগিয়ে যায়, আর তার মুখ বিকৃত, যেন পাউলের মতো দেখাচ্ছিল। হিসুকাকে দেখে তার হাওয়া টাইট হয়ে যায়। তারপরে সে লড়াই করার জন্য তার তলোয়ার বের করে, আর যখনই হিসুকা তার উপরে হামলা করতে যায় ঠিক তখন গুণ তার ফিশিং রড ছুড়ে তার ব্যাজ কেড়ে নেয়। এই সবকিছু এক পলকের মধ্যে ঘটে যায়, আর হিসুকা এগনকে মেরে তার ব্যাজ নিয়ে নেয়। আর এটা দেখে হিসুকা হতবাক হয়ে যায় যে গুণ তার কাছ থেকে ব্যাজ ছিনিয়ে নিয়েছে। এর আগে হিসুকা কিছু করবে গুণ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। তখন একটা কণ্ঠস্বর শোনা যায় যে বলে যে
7,000 বার সুযোগ পেয়েছিলাম তোমাকে মারার। আর আমরা দেখি যে গুণের ঘাড়ে একটি সোচ লাগাচ্ছিল। সে গুণের ব্যাগ থেকে ব্যাজ নিয়ে নেয় আর বলে যে তোমার আশেপাশে নজর দেওয়া উচিত। গুণ সেখানে পরে অচেতন হয়ে যায়। কিছুক্ষণ পর যখন গুণের জ্ঞান ফেরে সে দেখে সে অ্যাপ্লিকেন্স মৃত অবস্থায় পড়ে আছে আর এটা হিসুকাই করেছে। হিসুকা গুণকে তার সেই প্রার্থীর ব্যাজ ফিরিয়ে দেয়। সে তার কৌশলের জন্য তার প্রশংসা করে আর বলে তুমি ভালোভাবে নিজেকে আড়াল করেছিলে। পরে হিসুকা তাকে বলে যে এই বান্দা সাধারণ মানুষকে 10 দিন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে আর এক্সাম শেষ হতে মাত্র 3 দিন বাকি। এসব বলে হিসুকা চলে যেতে থাকে। তখন গুণ তাকে থামিয়ে বলে তোমার ব্যাজকে আবার ফেরত লাগবে না। হিসুকা বলে যে ওই কাললে আমার টার্গেট ছিল, এই জন্য আমার নিজের ব্যাজ দরকার নেই। তখন গুণ দাঁড়িয়ে যায় আর বলে আমার কারো দয়ার প্রয়োজন নেই। আর তখন হিসুকা ঘুরে তাকে দেখে এবং তাকে এক ঘুষি মারে। ঘুষিটা এত শক্তিশালী ছিল যে গুণ সিটকে দূরে গিয়ে পড়ে। তখন হিসুকা বলে যখন তুমি এমন ঘুষি আমায় মারতে পারবে সেদিন আমি তোমার কাছ থেকে ব্যাজ নিয়ে নিব। এরপর রাত হয়ে যায়। গুণ এক গাছের ভিতরে রাগে বসে থাকে। অন্যদিকে কিলোয়া জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ থেমে বলে তুমি শুধু তোমার সময় নষ্ট করছো, আমি তোমাকে অ্যাটাক করার কোনো সুযোগ দেব না। কিন্তু লুকিয়ে থাকা লোকটা শান্তই থাকে কারণ তার পরিকল্পনা ছিল কিলোয়াকে ঘুমের সময় অ্যাটাক করার। ঠিক তখন সে দেখে যে কিলোয়া সরাসরি তার দিকে আসছে। লোকটা ভয় পেয়ে যায় কারণ সে নিশ্চিত ছিল না যে লড়াই কিলোয়াকে হারাতে পারবে আর যদি সে এভাবে পালিয়ে যায় তাহলে তার ভাইরা তাকে মেরে ফেলবে কারণ একজন শিশুর কাছ থেকে সে ব্যাচ আনতে পারেনি। আর তখন হঠাৎ তার দুই ভাই পিছন থেকে এসে তাকে পেটাতে শুরু করে। তারা চিৎকার করে বলে একটা বাচ্চার কাছ থেকে ব্যাচ আনতে পারস না। মার খাওয়ার পর সে কিলোয়ার সাথে লড়াই করতে যায়। এটা ভাবে যে কমপক্ষে লড়াইয়ের সময় তার ভাইরা তাকে সাহায্য করবে। সে বলে এ ছেলে যদি তোর ভালো চাও তাহলে তোর ব্যাজ আমায় দিয়ে দাও। কিলোয়া বলে যা মৃত গাদা। এটা শুনে সে বখলায় যায় আর কিলোয়ার পেটে ঘুষি মারে। এর কারণে কিলোয়া শুধু উড়ে গিয়ে পড়ে কিন্তু তার কিছুই হয়নি। সে আবার উঠে দাঁড়ায়। এবার তার হাতে সে লোকটার ব্যাজ ছিল কিন্তু যেহেতু সে তার টার্গেট নয়। কিলোয়া জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কেউ কি আমার টার্গেট? এবার তারা বুঝতে পারে কিলোয়াকে ছোট করে দেখা হয়েছিল। তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। এই পুরো দৃশ্য গোপনে হামজা দেখছিল। তারা 3 ভাই কিছু করার আগে কিলোয়া বিদ্যুতের মতো দ্রুত পিঙ্ক কালারের চুলের পিছনে দাঁড়িয়ে যায় আর তাকে হোস্টেস করে রাখে। কিলোয়া তার ব্যাজ দেখে যে 197 অর্থাৎ যে বেঁচে আছে সে 199। তখন সময় ভয়ে কাঁপতে থাকে। ভয়ে লোকটা কিলোয়াকে সহজে তার ব্যাচ দিয়ে দেয়। কিলোয়া তখন 2 ব্যাচ ফেলে দিয়ে বলে পরীক্ষার এখনো 3 দিন বাকি আছে, যাও গিয়ে নিজের ব্যাচ ফিরিয়ে আনার চেষ্টা করো। ঠিক তখনই আমরা হানজোকে দেখি যে 197 নম্বর ব্যাচটি ধরে ফেলে। কিলোয়ার সাহায্যের কারণে সে থ্যাংক ইউ বলতেই যাচ্ছিল। ঠিক তখন সে দেখে যে ব্যাচটা 197 না বরং 198। তখন হানজো বুঝতে পারে যে কিলোয়া খুব চালাকি করে শেষ মুহূর্তে ব্যাচ বদলে দিয়েছে। এতে হানজো সব কষ্ট বৃথা যায়। এরপরে 6 দিন কেটে যায়। পরীক্ষা শেষ হতে আর মাত্র 1 দিন বাকি। সেখানে কুরাপিকা আর লিউরো এখনো লিউরোর টার্গেট খুঁজছে। লিউরো বলে আমাদের পরীক্ষার শুরু জায়গায় যাওয়া উচিত। আর যখন তারা সেখানে যায় কিন্তু কাউকে পায় না। ঠিক তখনই পিছন থেকে গুণ লাফিয়ে এসে বলে আমি ব্যাচ নিয়ে নিয়েছি। এরপর লিউরো তার টার্গেট সম্পর্কে গুণকেও জানায়। গুণ বলে আমি এখনো ওই লোকের মতো কাউকে দেখিনি। তখন কুরাপিকা বলে যদি সে কেমিক্যাল ব্যবহার করে হয়তো গুণ সুখে তার অবস্থান বের করতে পারবে। গুণ একটা উঁচু জায়গায় উঠে সেন্টের বিষয় জানার চেষ্টা করে এবং অবশেষে তাদের লক্ষ্যকে দেখতে পায়। গুণ বলে ওই মেয়ে ওই গুহার ভিতরে আছে। লিউরো গিয়ে চেক করে এবং বলে সে ভিতরে কোনো ফাঁদ দেখতে পায়নি। কুরাপিকা বলে যদি 30 মিনিটের মধ্যে তুমি ফিরে না আসো আমরাও ভেতরে যাবো। কিন্তু লিউরো তাদের বলে তোমরা চাইলে এখান থেকে চলে যেতে পারো। কিন্তু কুরাপিকা রাজি হয় না। সে বলে আমরা 3 জন একটা টিম। লিউরো একটা লাইটার নিয়ে গুহার ভিতরে ঢুকে। ভিতরে ঢোকার সময় সে আলো দেখতে পায়। তখন লাইটারটা পকেটে রেখে ছবি বের করে। ভিতরে সে একজন লোককে দেখে। লোকটার নাম ছিল বর্বন আর তার পাশে বসেছিল সেই মেয়ে। তখন বর্বন বলে তুমি গুহার ভিতরে তো ঢুকেছো কিন্তু এখান থেকে বের হওয়া তোমার পক্ষে অসম্ভব। এরপরে 30 মিনিট পার হয়ে যায় তবুও লিউরো বাইরে ফেরে না। তখন তারা 2 জন লিউরোর আওয়াজ শুনতে পায় যে তাদের ভিতরে আসতে মানা করছিল কিন্তু তারা 2 জন দৌড়ে ভিতরে ছুটে যায়। আর যখন তারা সেখানে পৌঁছে যায় ওরা দেখে লিউরোর শরীর জুড়ে সাপের কামড়ের দাগ। তারা দ্রুত তার শরীর থেকে যতটা সম্ভব বিষ বের করে ফেলে। তারপর কাপড় দিয়ে তার ক্ষত বেঁধে দেয়। পুরা 3 জন বাইরে বেরোতে যাচ্ছিল কিন্তু সেই মেয়ে বলে দেয় বর্বন এর মধ্যে 4টি ম্যাজিক সাপ ছেড়ে দিয়েছে। এখন যে বাইরে যাওয়ার চেষ্টা করবে সাপগুলো তাকে আক্রমণ করবে। ওরা বর্বনের সাথে কথা বলার চেষ্টা করে। তখন মেয়ে বলে সে আগে বর্বনকে মেরে ফেলেছে আর এই ফাঁদকে কেউ ডিঅ্যাক্টিভেট করতে পারবে না। তখন কুরাপিকা তার দেহ পরীক্ষা করে বুঝতে পারে কিভাবে তার মৃত্যু হয়েছিল। কঞ্জো সবসময় নিজের মাথার ভেতরে অনেক সাপ রাখতো যেগুলো তার নির্দেশে আশেপাশে যে কাউকে মেরে ফেলতে পারে। আর যেহেতু তার টার্গেট ছিল বর্বন তাই সে ওই কৌশল ব্যবহার করে তাকে মেরে ফেলে। মেয়েটি বলে আমার কাছে পরীক্ষার পাশ করার চেয়ে বেঁচে থাকা জরুরি, আমি এখানেই থাকবো। এক্সামিনাররা আমাদের ব্যাজ লাগানো ট্র্যাকার দেখে উদ্ধার করবে। কিন্তু গুণ কুরাপিকা আর লিউরোর কাছে অপেক্ষা করার মতো সময় নেই কারণ এখনো লিউরোর শরীরে বিষ ছিল। তাদের মনে হয় বর্বনের কাছে কোনো না কোনো ওষুধ তো হবে। তাই সে নিজে চিন্তা না করে বর্বনের কাছে ওষুধ খুঁজতে শুরু করে। সেখানে সে অ্যান্টিভেনম আর 2টি ইনজেকশন পায় যেটা সে কুরাপিকাকে দিয়ে দেয় এবং গুণ নিজে অজ্ঞান হয়ে যায়। কুরাপিকা তখন গুণ আর লিউরোকে ইনজেকশন দিয়ে দেয়। মেয়েটি তাদের 2 জনের সাহসের প্রশংসা করে। কিছুক্ষণ পর গুণ জ্ঞান ফেরে পায় এবং সে মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার কাছে কি একটু স্লিপিং গ্যাস আছে? যদি থাকে তাহলে সে তাকে বর্বনের ব্যাচ দিতে পারে। মেয়েটি বলে তুমি যদি সব সাপকে অজ্ঞান করে পালানোর কথা ভাবো সেটা সম্ভব নয় কারণ ওদের অজ্ঞান হতে 5 মিনিট সময় লাগবে আর আমরা কেউ এতক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে পারবো না। আর তখন গুণ বলে আমি আমার শ্বাস 9 মিনিট 24 সেকেন্ড ধরে রাখতে পারি। এটা শুনে মেয়েটিও রাজি হয়ে যায়। গুণ এক লম্বা শ্বাস নেয় এবং স্লিপিং গ্যাস ছেড়ে দেয়। সে টানা 5 মিনিট শ্বাস ধরে রাখে।
এরপর গুণ তিনজনকে কাঁধে তুলে গুহার বাইরে নিয়ে আসে। আর যেহেতু তিনজনের ঘুম গেছিল, গুণ পঞ্জর ব্যাগ থেকে ব্যাজ নিয়ে তাকে বর্বনের ব্যাজ দিয়ে দেয়। পরে সকালে এক্সামিনারদের জাহাজ সেখানে এসে পৌঁছায় আর সব অংশগ্রহণকারীদের 1 ঘন্টার সময় দেওয়া হয় স্টার্টিং পয়েন্টে পৌঁছানোর জন্য। এরপরে মোট 9 জন সেখানে পৌঁছায় আর সবাইকে নিয়ে যাওয়া হয় পরবর্তী স্থানে, যেখানে সব এক্সামিনার আর চেয়ারম্যান আলোচনা করছিলেন যে ফাইনাল পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে। চেয়ারম্যান বলেন এবার সে চায় লড়াইয়ের মাধ্যমে অ্যাপ্লিকেন্টসদের উত্তীর্ণ করতে। তবে ফাইটের আগে তিনি সবার ইন্টারভিউ নেয় আর প্রশ্ন করা হয় তুমি কাদের সাথে লড়তে চাও আর কাদের সাথে লড়তে চাও না। অল্প সময় ইন্টারভিউ শেষ হয়। এরপর চেয়ারম্যান সব অপোনেন্টসকে এক্সামিনারকে দেখায় যে তারা ম্যাচ জিতলে হান্টার হতে পারবে। এরপরে 9 জন অ্যাপ্লিকেন্ট সেখানে পৌঁছে যায়, যেখানে চেয়ারম্যান সবাইকে জানায় যে হান্টার হতে হলে তাদেরকে শুধু একটা ম্যাচ জিততে হবে আর যে হারবে তাকে আবার ব্র্যাকেটে উপরে পাঠানো হবে যতক্ষণ না শেষ অ্যাপ্লিকেন্ট সেরে যায়। এভাবে 8 জন পাস করবে আর 1 জন ফেল করবে। এরপরে চেয়ারম্যান সব ফাইটারদের অপোনেন্টসকে রিভিল করে দেয় আর তাদেরকে বলে যে এই ম্যাচগুলো বিজয় করার জন্য 3 ক্রাইটেরিয়া থাকবে: শারীরিক শক্তি, মানসিক শক্তি আর ফার্স্ট ইমপ্রেশন। চেয়ারম্যান এরপর ফাইটের নিয়ম বলেন তারা যে কোনো ওয়েপেন ব্যবহার করতে পারবে, কিন্তু যদি অপোনেন্টসকে মেরে ফেলা হয় তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে। জিততে হলে নিজের অপোনেন্টসকে নিজে থেকে হার মানতে হবে। প্রথম ম্যাচ হলো গুণ ভার্সেস হানজো। হানজো রেফারিকে জিজ্ঞেস করে যদি আমি ওকে মেরে অচেতন করে দিই তাহলে কি আমি জিতবো? রেফারি বলে না, গুণকে মুখে স্বীকার করে হার মানাতে হবে। ম্যাচ শুরু হতে গুণ ভাবে আমি স্পিড দিয়ে ওকে হারাবো, কিন্তু হানজো তার থেকে বেশি দ্রুত। এটা দেখে গুণ কনফিউজড হয়ে যায় যে আসলে পরে কি করবে। সে সব কিছু ভাবতেই ছিল, ঠিক তখন হানজো তার গলায় হাত চেপে মারে, যার কারণে গুণ মাটিতে পড়ে যায়। গুণ ওঠার চেষ্টা করে কিন্তু সে উঠতে পারে না। ওখানে কিলো ভাবছিল যদি আমি গুণের জায়গায় থাকতাম তাহলে সহজে ডজ করে নিতাম। হানজো গুণের পিঠে হাঁটু চেপে ধরে তাকে টর্চার করতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি হার মানছো? কিন্তু গুণ বলে না, একদম না। হানজো তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার হার মেনে নেওয়া উচিত, তখন তুমি পরে ফাইটের জন্য ভালো কন্ডিশনে থাকবে। কিন্তু গুণ এরপরেও হার মানে না। হানজো তাকে জোরে লাথি মারে আর আবারও তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি হার মানছো? আর গুণ আবারও মানা করে। সে কোনোভাবে দাঁড়িয়েছিল, হানজো আবারও তাকে মেরে মাটিতে ফেলে দেয়। সে তাকে বারবার মেরে হার স্বীকার করানোর চেষ্টা করে, কিন্তু গুণ হার মানে না। তখন এমনকি হানজো গুণের হাত ভেঙে দেয়। এটা দেখে কুরাপিকা আর লিউরো ভীষণ রেগে যায়, কিন্তু তারা যদি ফাইটে ইন্টারফেয়ার করে তাহলে গুণ ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপরে হানজো তার স্কিল অহংকার করে বলতে থাকে তুমি হার মেনে নাও, কিন্তু ঠিক তখন গুণ দাঁড়িয়ে যায় আর তাকে একটা কিক মারে আর বলে এমনিতে আমার ব্যথার কারণে ভাল লাগতেছে না, তুই উপর থেকে কাকের মতো কাকা করতেছোস। কিন্তু ওই কিকে হানজোর তেমন কিছুই হয় না আর সে আবার দাঁড়িয়ে তার হাতের পট্টির ভেতর থেকে ব্লেড বের করে আর গুণকে হুমকি দেয় যে যদি তুমি হার না মানো তবে আমি তোমার 2 পা কেটে দেবো। গুণ শান্তভাবে বলে আমি চাই না আমার পা কেটে যাক, তবে আমি হারও মানবো না, তাহলে আমাদের এই ম্যাচ অন্যভাবে শেষ করা যাক। এই কথা শুনে সবাই হাসতে থাকে আর মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে যায় আর গুণ এই ফাইটে কন্ট্রোলে এসে গেছে। সে বলে যদি তুমি সত্যি আমার 2 পা কেটে দাও রক্তক্ষরণের কারণে আমার মৃত্যু হয়ে যাবে আর তখন তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটা শুনে হানজো বলে তাহলে আমি আগামী বছরের এক্সামে আবার অংশ নেব। কিলো বুঝতে পারছিল না, না গুণের হাত ঠিক আছে না সে হানজোর মতো শক্তিশালী। তাহলে হঠাৎ এখানকার পরিবেশ আলো কিভাবে হলো? হানজো বোনের মাথায় হামলা করতে যায় কিন্তু বোন একটু নড়ে না আর হানজো তাকে মৃত্যুর হুমকি দেওয়ার পরে সে এক পাও নড়ে না। আর তখন গুণ বলে আমি হান্টার হতে চাই শুধু আমার বাবাকে খুঁজে বের করার জন্য, যদি আজ আমি হেরে যাই তাহলে কোনোদিন বাবাকে খুঁজে পাবো না। এই কথা শুনে হানজো হার মেনে নেয়, কিন্তু বোন এটা অ্যাকসেপ্ট করে না। হানজো রেগে গিয়ে তার উপরে চিল্লাতে থাকে আর তাকে জোরদার এক ঘুষি মারে আর রেফারিকে বলে আমি হার মেনে নিয়েছি আর পরে ফাইট শুরু করা যাক। হানজো চেয়ারম্যানকে জিজ্ঞেস করে যদি বোন এই রায় মানতে রাজি না হয় তাহলে তিনি কি করবেন, কারণ তারা সবাই দেখেছে যে বোন কতটা জেদি। চেয়ারম্যান বলেন ও ইতিমধ্যে জিতে গেছে, আমরা দেখেছি ওর দৃঢ় সংকল্প। ওখানে আমরা দেখি গুণ যখন উঠে সে দেখে সাতোসু তার পাশে বসা ছিল। সে গুণকে বলে তুমি ইতিমধ্যে হান্টার হয়েছো, কিন্তু গুণ বলে সে তার জিত মানতে রাজি না। সাতোসু তাকে বলে তুমি অলরেডি হান্টার হয়ে গেছো, তোমাকে আর ফেল করানো যাবে না। সে গুণকে হান্টার লাইসেন্স দিয়ে দেয়, এটা তুমি যেমন চাই তাই করতে পারো। এবার গুণ এটা অ্যাকসেপ্ট করে নেয় আর সে সাতোর সাথে হাত মিলায়। গুণ জিজ্ঞেস করার পর সাতোসু বলে হ্যাঁ পরীক্ষা আগে শেষ হয়ে গেছে, আজ এই এক্সামে ফেল হয়েছে সে হলো কিলোয়া। এরপর সাতো গুণকে সব ফাইটের বিষয়ে বলতে থাকে যে কিভাবে ম্যাচ শেষ হয়েছে। পরের ম্যাচে হান্টার সহজে জিতে যায়। এর পরের ম্যাচ হিসুকা ভার্সেস বোডোরোকার ছিল। ম্যাচ শুরু হতে বোডোরো তার উপরে হামলা করতে থাকে, কিন্তু তার একটা বসে হিসুকার লাগে না। শেষে হিসুকা তাকে একটা জোরদার লাথি মারে আর তাকে খারাপ ভাবে পিটিয়ে দেয়। অসহ্য ব্যথায় বোডোরোকা হার মানে। তার পরের ম্যাচ কিলোয়া ভার্সেস পোকেলের হওয়ার কথা ছিল, কিন্তু কিলোয়া বলে আমি পোকেলের সঙ্গে লড়তে চাই না। এর পরের ম্যাচ ছিল হিসুকা বনাম কুরাপিকা, কিন্তু ম্যাচ শুরুর আগে হিসুকা কুরাপিকার কানে কানে কিছু ফিসফিস করে বলে এবং সঙ্গে সঙ্গে ইচ্ছাকৃত হয়ে নিজে হার মেনে নেয়। এরপরে ম্যাচ কিলোয়া ভার্সেস ওই পিনওয়ালা লোকটার ছিল। সবার আগে এসে তার সব পিন বের করে আর কিলোয়া তার বড় ভাই ইলুমি বলে ডাকে। ইলুমি বলে তুমি একজন অ্যাসাসিন, তুমি হান্টার হওয়ার জন্য জন্মও নেই। কিলোয়া বলে আমার হান্টার হওয়া না হওয়ার কোনো গুরুত্ব নেই, সে তো শুধু এখানে টাইম পাস করতে এসেছে, কিন্তু আমি নিশ্চিত আমি গুণের সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখবো। এটা শুনে ইলুমি বলে তাহলে আমাকে গুণকে মেরে ফেলতে হবে, কারণ যদি তুমি তার বন্ধু হও তাহলে তোমার অ্যাসাসিন হতে মুশকিল হয়ে যাবে। এরপরে ইলুমি গুণের দিকে যেতে থাকে। একটা গার্ড তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার উপরে পিন ছেড়ে তার মুখ বিকৃত করে দেয় এবং
এবং তার থেকে গুণের রুমের অবস্থান জেনে নেয়। কিন্তু রুমের সামনে কুরাপিকা, হানজো আর লিউরো দাঁড়িয়ে যায়। ইলুমির এক মিশনের জন্য হান্টার লাইসেন্স দরকার ছিল। যদি সে তাদের মারে অথবা গুনকে মারে তবে সে ডিসকোয়ালিফাই হয়ে যেত। তাই ইলুমি আবার অ্যারেনায় ফিরে আসে। আর সে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে, আমি যদি হান্টার লাইসেন্স পাই তারপর তাদের মেরে ফেললো কি লাইসেন্স আমার কাছে থাকবে? চেয়ারম্যান উত্তর দেন যে হ্যাঁ। এরপর ইলুমি কিলোয়ার কাছে গিয়ে বলে, যদি গুনকে বাঁচাতে চাও তাহলে আমাকে হারাতে হবে। কিন্তু কিলো ইলুমির থেকে ভীষণ ভয় পায় আর এই ভয়ের কারণে সে হার মেনে নেয়। ইলুমি বলে সে গুনকে মারবে না, এটা শুধু তার একটা টেস্ট ছিল। আর সে তার কানে কানে বলে, তোমার কোনো অধিকার নেই বন্ধু বানানো, তুমি শুধু ওটাই বলবে, আমি বা বাবা যা বলবে। এরপর লিউরো ভার্সেস বোডোরোকের লড়াই হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচ শুরুর আগে কিলো এসে বোডোরোকে মেরে ফেলে। ফলে কিলো ডিসকোয়ালিফাই করা হয় এবং সে সেখান থেকে চলে যায়। প্রেজেন্টে মুন রুম থেকে বেরিয়ে আসা সে সেখানে যায় যেখানে সবাই বসেছিল। গুন ইলুমির কাছে যায় আর তাকে বলে, তুমি কিলোর কাছে গিয়ে ক্ষমা চাও। ইলুমি জিজ্ঞেস করে, সরি ওটা কেন? গুন রেগে গিয়ে বলে, তুমি এটাই জানো না তুমি কি ভুল করেছো? তোমার কোনো অধিকার নেই কিলোর ভাই হওয়ার। ইলুমি বলে, তার ভাই হওয়ার জন্য আমার কোনো অধিকার দরকার নেই। তখন গুন তার হাত ধরে চেয়ার থেকে ছুড়ে ফেলে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়, শুধু হিসুকা ছাড়া। গুন বলে, ঠিক ওইভাবে কিলোরও কোনো অধিকার লাগে না বন্ধু বানাতে। সে ইলুমির হাত শক্ত করে চেপে ধরে আর বলে, তুমি আমাকে কিলোর কাছে নিয়ে যাবে। কিন্তু ইলুমি বলে, আমি তো তাকে কিডন্যাপ করিনি, সে নিজে ইচ্ছা করে এখান থেকে গিয়েছে। গুন তখন বলে, তোমরা তাকে প্রভাবিত করেছে, সে নিজের ইচ্ছায় যায়নি। তখন সেখানে নেটোরও আসে আর বলেন, আমরা আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। কুরাপিকার মন্তব্য ছিল, ইলুমির ম্যাচ চলাকালীন সময় হয়তো কিলোর উপর হিপনোটাইজ করেছিল, কারণ তারপর থেকে তার আচরণ পুরোপুরি বদলে যায়। লিও বলে যে কারণ কিলো বোডোরোকে মেরে তাকে সাহায্য করেছিল তাই লিওরও ডিসকোয়ালিফাই হওয়া উচিত। কিন্তু অনেক লম্বা আলোচনা হওয়ার পরও কোনো সিদ্ধান্ত হয় না। তখন গুন রেগে গিয়ে বলে, এসব নিয়ম কারণে আমার কিছু আসে যায় না, আমাকে শুধু জানতে হবে কিলো কোথায় গিয়েছে যাতে আমি তাকে তোমাদের কাছ থেকে বাঁচাতে পারি। তখন ইলুমি তার দিকে হাত বাড়াতে থাকে আর বোন এটা দেখে নিজের পিছনে সরে যায়। এরপর সেখানে এসে পৌঁছলেন মিস্টার বিন্স। তিনি সবাইকে হান্টার লাইসেন্স দেন এবং বলেন, এই লাইসেন্স ব্যবহার করে তোমরা 90% কান্ট্রিতে যেতে পারবে আর 75% সীমিত এলাকায় যেতে পারবে। আর যদি এটা বিক্রি করে তাহলে 7 পুরুষ আরামে বসে খেতে পারবে। এছাড়াও অনেক সুবিধা পাওয়া যাবে, কিন্তু সাবধান, এটা হারালে আর কখনো ফিরে পাবে না, কারণ যদি এটা হারিয়ে যায় তাহলে দ্বিতীয়বার আর পাবে না। এবারে সবাই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। গুন আবার ইলুমির কাছে গিয়ে বলে, কিলো কোথায়? সে আমার বন্ধু, আমি যেভাবে হোক তাকে বাঁচাবো। তখন গুনকে সাপোর্ট করার জন্য কুরাপিকা আর লিরো পাশে এসে দাঁড়ায়। ইলুমি বলে, কিলো আমাদের বাড়িতে আছে, সেটি পুরো মাউন্টেনের চূড়া। গুন তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। তার যাওয়ার পর সেখানে হিসুকা আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে সবাইকে তোমাদের বাড়ির লোকেশন বলে দাও? ইলুমি বলে, এটা কোনো গোপন ব্যাপার না, লোকালিটিতে সবার জন্য আমরা কোথায় থাকি। হিসুকা তার হাত দেখতেছিল আর ইলুমি বলে, ওই ছেলের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, সে শুধু ধরে রেখে আমার হাড় ভেঙে দিয়েছে। আমি এখন বুঝতে পারছি তুমি ওকে বড় হতে দেখতে চাও কেমন। হিসুকা বলে যে ও আমার শিকা, তুমি যদি ওর উপর হাত দাও তাহলে তোমার সাথে খুব খারাপ হবে। এদিকে কুরাপিকা লিরো আর গুণ আলোচনা করছিল কুকুর ওয়ান্টন আসলে আসছো কোথায়, তারা কথা বলছিল। তখন সেখানে সাতো আসে আর গুনকে কিছু একটা দেয় যেটা সে ভুলে গিয়েছিল। এরপরে গুনকে সে পাশে নিয়ে যায় এবং বলে, একজন মহান হান্টার ছিল যে বিরল প্রাণী খুঁজে বের করতে আর সংরক্ষণ করতো যাতে সাধারণ মানুষের সেগুলো আবার অভিজ্ঞতা করতে পারে। সেই ছিল গুনের বাবা হান্টার গনফ্রিক্স। সাতো বলে, গিঙ্গা আসলে আমারও আইডল। গুন তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কুরাপিকে ল্যাপটপে কুকুরের মার্কেটের লোকেশন বের করে ফেলে এবং 3 জনের টিকিটও বুক করে ফেলে। তারা ট্যাক্সিতে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, কিন্তু ট্যাক্সি জ্যামে আটকে যায়। তখন সবাই নেমে পায়ে হেঁটে চলতে শুরু করে। যার পথে তারা হান্টার পরীক্ষার স্মৃতি মনে করতেছিল। অন্যদিকে আমরা সাতোর কাছে ম্যানেজার ভরাকে আসতে দেখি। সাতো বলে, আমি প্রায় গুনকে বলে দিয়েছিলাম যে হান্টার পরীক্ষা আসলে এখনো পুরোপুরি শেষ হয়নি।